কথা শুনতে পাচ্ছেন? জি। আচ্ছা, আমরা জি। এখন পর্যন্ত ম্যাথের 3টা ক্লাস করেছি। বেসিক্যালি আমরা ছোটবেলায় যেগুলোকে পাটিগণিত বলতাম সেই ব্যাপারগুলো, বাট আপনারা অলরেডি খেয়াল করবেন যে আমাদের যেই ব্যাংক বলেন বা আইবিএ বলেন, এই জায়গাগুলোতে আসলে এই কনসেপ্ট গুলোর ম্যাথমেটিক্সটাই বেশি আসে আমাদের। মানে একদম ডিরেক্টলি হয়তো এইভাবে বলাটা ঠিক হবে না যে বীজগণিত কম আসে, অ্যালজেব্রা কম আসে, বাট দেখা যায় যে ওভারঅল যে ম্যাথমেটিক্স গুলো আসে তার মধ্যে এই অংশটার আধিক্যটাই বেশি থাকে, কিংবা এই অংশটাতেই আপনারা বেশি চ্যালেঞ্জ ফেস করেন। কারণ অ্যালজেব্রার অঙ্কগুলা, বীজগণিত যাকে আমরা বলি, এটা তুলনামূলক দেখা যায় যে সূত্র প্রয়োগ করলে বা ফর্মুলা বসালে অধিকাংশ ক্ষেত্রে হয়ে যায়। আর আপনাদের সবচেয়ে বেশি প্রবলেম হয় আসলে জ্যামিতি পার্টটাতে। বিকজ আমাদের দেশে 9-10-এর যেই জ্যামিতি বা স্কুল কলেজ লেভেলে, স্কুল লেভেলে বিশেষ আপনারা যে জ্যামিতি পড়ে এসেছেন, সেটা হচ্ছে উপপাদ্য সম্পাদ্য টাইপের এই ধরনের পেজ, যে আসলে সেগুলোর প্রমাণ লিখতে হইতো। বাট ভাইয়া, আপনি কেউ একজন আমাকে মেসেজ পাঠাইছেন, আপনার আইডি হচ্ছে 190607। হ্যাঁ, আপনি লিখছেন ইয়েস ভাই। ভাইয়া আমি জানি না এটার মানে কি আই লাভ ইউ, অথবা হচ্ছে ভাইয়া আপনি যা বলতেছেন তাই সত্যি। ভাইয়া আগের ক্লাসে আমি বলছি এই মেসেজ বক্সটা আপনার জন্য না। আপনি এখানে কোনো মেসেজ পাঠানোর কিছু নাই। আপনার যখন রেসপন্স করতে হবে আমি আপনাকে ফিল্ড দিব, আপনি তখন হাত জায়গায় রেসপন্স করবেন। মেসেজ বক্সে আপনার রেসপন্স করার কোনো দরকার নেই, এটা ইন্টারাপ্ট করে। এরপরে যদি কেউ মেসেজ বক্সে মেসেজ পাঠান আননেসেসারি, আমি আপনাকে ক্লাস থেকে মানে বের করে দিব। ঠিক আছে? ওকে। সো এই যে একটা ইন্টারাপশন অযথা করলেন, কোনো দরকার ছিল না। ঠিক আছে, যেটা বলছিলাম। তো আমাদের এখানে যেটা সমস্যাটা হবে, এই যে জ্যামিতি পার্টটাতে দেখা যাবে কি আমাদের আসলে দরকার হবে উপপাদ্য এবং সম্পাদ্যের প্রয়োগ। ঠিক আছে, উপপাদ্য এবং সম্পাদ্যের প্রয়োগ। তো এই জায়গাটাতে আসলে ভাই সমস্যাটা কি, আমরা তো প্রয়োগ ইউজ করে অভ্যস্ত না। বিকজ আমরা ওই জায়গায় পড়ে এসেছি যে 9-10-এ যদি বলেন, আমরা পড়ে এসেছি যে এটার প্রমাণ। এখন এইখানে আমাদের এই প্রয়োগ শেখানোটা আমার জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে। আপনাদের যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন এদের জন্য এটা অনেকটা সহজ হবে হয়তো, কারণ আপনারা এটা তো অভ্যস্ত। বাট আরেকটা সমস্যা হয় কি, ইঞ্জিনিয়ারিং লেভেলে এগুলো অনেক বেশি হাই লেভেল অ্যাপ্লাই করে আসছেন, এখানে দেখা যাবে আবার লাগবে একটু লোয়ার লেভেলে। ওই জায়গাটাতে প্র্যাকটিস না থাকলে একটা গ্যাপ হবে, যে জন্য আমি বলেছিলাম যে 9-10-এর বইগুলো ভালো মতো করতে হবে, বা একটু লোয়ার লেভেল ম্যাথ গুলো ভালো মতো করতে হবে। তো এই জায়গায় ওভার কনফিডেন্ট হওয়া যাবে না। সো দিস ইজ দ্য সামারি। এর মধ্যে আমরা হচ্ছে পাটিগণিত পার্টটা অলরেডি আপনারা যে ক্লাসগুলো করে থাকেন, আমি জানি আজকে পর্যন্ত আপনাদের বাসায় পড়ার যে ব্যাপারগুলো সেটা হওয়ার কথা না, কারণ রুটিন অনুসারে আপনারা হয়তো গত 2 দিনে 25, 26 তারিখে, 27 তারিখে হয়তো একটা বা দুইটা চ্যাপ্টার পড়ছেন। সো আমি যেটা জানতে চাচ্ছিলাম, আপনারা যারা ক্লাস 3টা টাইমলি করেছেন তাদের কাছ থেকে আমি আসলে জানতে চাচ্ছি যে ক্লাস করতে গিয়ে এখন পর্যন্ত বইয়ের পিডিএফ বোঝা বা বইয়ের উদাহরণগুলো বোঝা, বা এমনও যদি মনে হয় যে ভাইয়া এত সহজ সহজ অঙ্ক কি আসবে, বা ভাইয়া এগুলা বেশি সহজ, বা ভাইয়া এটা আসলে আমি এইভাবে করে স্ট্রাগল করতেছি। আপনারা অনেকে আমাকে পার্সোনালি মেসেজ পাঠিয়েছিলেন, তাদের সাথে আমি অনেককেই রিপ্লাই দিয়েছি, রেসপন্স করেছি, কোনো কোনো ক্ষেত্রে বুঝিয়ে বলেছি, কোনো কোনো ক্ষেত্রে বকা দিয়েছি। তো আপনারা এখন একটু আমাকে বলেন, ম্যাথের 1 2 3 যেখানে পাটিগণিত পাঠটা যেভাবে করতে বলা হয়েছে, প্লাস একটা মাত্র জায়গায় সেটা হচ্ছে বর্গমূল, ওই পার্টটাতে আমি আপনাদের কমেন্টে 4টা ভিডিও দিয়েছিলাম ইউটিউবের, যেগুলো আমার ভিডিও না, ইউটিউবে পপুলার ভিডিও, খুব ছোট ছোট, 5 মিনিট, 2 মিনিট, 3 মিনিট এরকম। ওইগুলো একটু দেখতে বলেছিলাম, বিকজ ওইটা আপনাকে ফ্রি হ্যান্ড ক্যালকুলেশন উইদাউট ক্যালকুলেটর আপনাকে ট্রিক্স অ্যাপ্লাই করে সহজ করবে। তো এটা আসলে আমার দেখানোর কিছু নাই, ওখানে অলরেডি এমন ভাবে ডিসক্রাইব করা হয়েছে 4টা ভিডিওতে। ইউটিউবে এরকম হাজার হাজার ভিডিও আছে, আমি আপনাকে যে 4টা করলে এনা ওই 4টা দেখার জন্য বলে দিয়েছি। এখন ভাই আপনারা নিজেদের মতো করে একটু কথা বলেন। ঠিক আছে? যেমন আগের 3টা ক্লাসে আমার পারপাসটা ছিল যে আপনারা যেন ইউটিউব ভিডিও অনেক সময় হয় কি আপনারা আসলে ইন্টারাপশন হয় ক্লাসে, দেখা যায় আপনার ইন্টারনেট চলে গেছে। সো যেই জায়গাগুলোতে আপনার সাথে আমার ইন্টারাকশন একদমই দরকার নাই, যেটা আমার কাছে মনে হয় যে ইটস ভেরি ইজি টু এক্সপ্লেইন, আপনার সেলফ এক্সপ্লেনেটরি পিডিএফ ক্লাসগুলো এক্সপ্লেইন করে দিলে আপনি করতে পারতেছেন, সেই জায়গাগুলোতে আমি চেষ্টা করব আপনাদেরকে এরকম, হয়তো এমন হতে পারে ফেসবুক গ্রুপেই আলটিমেটলি আমি, আমাদের যে লং ব্যাটস কোর্সের গ্রুপ, সেখানে হয়তো আমি ডিরেক্টলি ভিডিওটা আপলোড করে দিই, এটা দেখে নেন। ঠিক আছে, এখানে একটা জিনিস আপনাদের ক্লিয়ার করি, আপনারা যারা লং কোর্সে অ্যাডমিটেড আছেন তাদের আসলে শুধুমাত্র লং কোর্সের ব্যাচটা আর ভোকাবুলারি গ্রুপ যেটা, এটা ফলো করবেন। এর বাইরে আপনি অন্য হাজারটা ফেসবুক গ্রুপে থাকেন, এগুলো ফলো করার কিছু নাই। ওগুলো আপনি র্যান্ডম ফেসবুক গ্রুপ আপনার জন্য। আর লং ব্যাচের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, ভোকাবুলারি কোর্সের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে। আপনাকে টোটাল কোর্সে অনলি এই দুইটা, ফেসবুক 2টা গ্রুপ, হোয়াটসঅ্যাপ 2টা গ্রুপ ফলো করতে হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে আমি তেমন কোনো নোটিশ বা সার্কুলার খুব একটা কিছু দিব না। হোয়াটসঅ্যাপ গ্রুপটা দুইটা পারপাস থাকবে, আবারও বলতেছি, দুইটা গ্রুপের দুইটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, এটা আসলে আপনি ধরতে পারেন সেকেন্ডারি গ্রুপ। ফেসবুক গ্রুপটা সেকেন্ডারি, এটা পারপাস দুইটা জিনিস। অনেক সময় হঠাৎ করে মনে করেন বাংলাদেশে ফেসবুক ডাউন, তখন আসলে আপনার সাথে আমার কমিউনিকেশন নেই, অনলাইন ব্যাচ।
ইন দ্যাট কেস হয়তো আমরা হোয়াটসঅ্যাপে একটা দুইটা অ্যাটলিস্ট ইনফরমেশনটা এক্সচেঞ্জ করা, যে ভাই আজকের ক্লাসটা শিফট হবে বা হবে না, বা জুম লিঙ্কটা এটা হবে। আরেকটা জিনিস হচ্ছে যে ধরেন কোনো কারণে হয়তো হয় কি ফেসবুক একটা লিঙ্ককে স্প্যাম ডিটেক্ট করে হয়তো কোনো কারণে আমাদের লং ব্যাটের গ্রুপটা 3 দিনের জন্য সাসপেন্ড করে রাখলো, তখন আসলে আমাদের মধ্যে কমিউনিকেশন গ্যাপ হবে, সেই গ্যাপটা যেন না হয়। দিস ইজ অলওয়েজ এন্ড দেয়ার শুড বি অলওয়েজ প্ল্যান বি। ঠিক আছে, এটা অল্টারনেটিভের জন্য, অল্টারনেটিভ কমিউনিকেশনের জন্য এটা থাকবে। আরেকটা কারণ আছে, আমি আসলে ভাইয়া সত্যি কথা বলতে আপনাদেরকে প্রচুর খাটাবো, যেটা হয়তো আমি গত 5-7 দিন খাটাই নাই। খাটানো বলতে হঠাৎ করে আপনি দেখবেন যে ফ্রম নো হোয়ার আপনার জন্য একটা 3 মিনিট 4 মিনিট 5 মিনিটের অ্যাসাইনমেন্ট চলে আসছে, যেটা আসলে আমি ফেসবুক গ্রুপে দিব না, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব। এটার পারপাসটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আগের মতোই, মেইন পারপাসটা হবে ইটস ওয়ান ওয়ে কমিউনিকেশন, আমি বলবো আপনারা খালি দেখবেন, ইটস নোটিস বোর্ড। ঠিক আছে, তো ফেসবুক গ্রুপে অনেক সময় আপনার ফেসবুক হয়তো আমি চাই না আপনারা খুব বেশি ফেসবুকে ঢোকেন। ইভেন আমি বলবো যে আপনারা যখন একটু ম্যাচিউর হয়েছেন, কোন কোন গ্রুপ গুলা আপনার আইবি এর জন্য কাজে লাগে, ব্যাংকের জন্য কাজে লাগে, এগুলো দেখে বাকি সব গ্রুপ লিভ করেন, যেগুলো আপনার কাজে লাগে না, যেগুলো আপনার মনে হয় যে কোনো কামের না, উদয় জয়েন করে বসে আছে, এগুলো সব দেখে দেখে লিভ করেন। ইজ এ ডিস্ট্রাকশন, ফেসবুক ডিস্ট্রাকশন। যেমন আমার মনে আছে আমি যখন একটা বিসিএস এর জন্য মানুষজনকে গাইড করতাম, আমি একদম ক্লিয়ারলি বলে দিছিলাম যে ভাই আপনার প্রথম কাজ হচ্ছে সকল ফেসবুক গ্রুপ এখন লিভ করা, বিকজ পরীক্ষার আছে 3 মাস, আপনার আর কোনো ফেসবুক গ্রুপে কোনো কাজ নেই। একটা দুইটা ফেসবুক গ্রুপ যেটার জন্য আপনি নোটিস স্টোরিজ দেখবেন, পরীক্ষা কবে, এইসব এগুলা, এর বাইরে যত ফেসবুক গ্রুপ আছে ইউ জাস্ট লিভ ইট। আপনি 3 মাসে আর এগুলা কিছু ফলো করতে পারবেন না, তো আমি আপনাদেরকে সেই কথাটাই বলবো। সো নাও ইটস ওপেন। আপনারা যার যা কোশ্চেন আছে রিলেটেড টু, আবারও বলতেছি, কোশ্চেন শুড বি অনলি রিলেটেড টু ম্যাথ ক্লাস 1 2 3। আপনারা হাত তুলে আমাকে বলেন, ইট শুড বি অনলি রিলেটেড টু ম্যাথ ক্লাস 1 2 3। ওকে, যার যা কোশ্চেন আছে এনিথিং ইউ ক্যান আস্ক, এনিথিং, বোকা বোকা কোশ্চেন হোক, পারি না, হোয়াট এভার, ভাই এই অঙ্কটা বুঝি নাই, হোয়াট এভার। আজকে আপনার বুঝে নেওয়ার ক্লাস। ঠিক আছে, আজকে আপনি ডিরেক্টলি যে কোনো একটা জিনিস না বুঝলে সেটা বলবেন। তো আপনি এবার আপনার মতো করে বলেন, এনিথিং, আপনি হাত তুলেন, আমি এক এক করে আপনাদেরকে ফিল দিচ্ছি। ঠিক আছে, এনিওয়ান ভাইয়া হাত তুলেন। কারো কোনো কথা নাই মানে আপনারা কি ক্লাস 1 2 3 সব বুঝছেন এই জন্য কথা নাই নাকি? মানে কারো কোনো কথা নেই, কেউ হাত তুলছেন না, এর মানে কি? মানে কিছুই বুঝি নাই এরকম, নাকি হচ্ছে যে ভাই কোনো কোশ্চেনই নেই সব বুঝছি? মানে নাও আই এম গেটিং কনফিউজড। ওকে, আমি একজন জনকে দেখতে পাচ্ছি, আবু মোহাম্মদ রামিম। ভাইয়া আপনি বলেন। আবু মোহাম্মদ রামিম, ভাই আপনি বলেন। জি ভাই। আমি ওই বর্গমূল নির্ণয়গুলোর ক্ষেত্রে যেগুলো করতেছিলাম, 4 ঘর পর্যন্ত সহজেই হয়ে যায়, মুখে মুখেই করা যায়। তবে ওকে, 5 ঘরের ক্ষেত্রে মানে অযুক্তের ক্ষেত্রে ওগুলো আর কি করাটা একটু কঠিন হচ্ছে মুখে মুখে। ওগুলোর যদি কোনো শর্ট উপায় থাকে ভাই। আচ্ছা ভাইয়া, আপনি যেটা মিন করতেছেন সেটা হচ্ছে ধরেন 1.245, এই যে জিনিসগুলো, তাই তো, যে এটার বর্গমূল নির্ণয় করব কি করে, এটা মিন করতেছেন, নাকি হচ্ছে মনে করেন 13 এর বর্গমূল কত ঘর পর্যন্ত নির্ণয় করব সেটা মিন করতেছেন, বলেন তো? আপনি এক্স্যাক্টলি, আমি আবার একটা জিনিস বলি, ইউজ এ রেফারেন্স। আপনি আমাকে পিডিএফ নাম্বারটা বলেন, বি অর্গানাইজ। আমি যদি এক্স্যাক্টলি ক্লাস লেকচার আপনার কাছে আছে, আপনি ক্লাস লেকচার ধরে আমাকে একটা ম্যাথের নাম্বার বলেন প্রয়োজনে, বা একটা এক্সাম্পল বলেন যে ভাইয়া 1.234 এইটার বর্গমূল নির্ণয় এই প্রবলেম, এভাবে করে বলেন, দ্যাট উইল বি ইজি। উম, মানে ভাই আসলে মানে ওই দশমিকের গুলো একটা সমস্যা, হ্যাঁ, বেশি ঘরের বের করা। আর এমনিতেই বড় সংখ্যাগুলো, যেমন একটা আমি দেখলাম 65536, এটার বর্গমূল বের করো। এখন আমার এটা পার্সোনালি যদি ওয়েট মনে ওয়েট, থাকে আমি দিতে সিক্স পারবো। ফাইভ 65536। জি ভাই। আচ্ছা, এটা যদি আপনার পার্সোনালি মনে থাকে বলতে আপনি বলতে চাচ্ছেন যদি এটা আপনার হচ্ছে মুখস্থ থাকে, তাই তো? না, এটা তো মুখস্থ থাকবে কেন, নেভার, এটা আপনার মুখস্থ কেমনে থাকবে? তাহলে আর এত নিয়ম শিখে লাভ কি হলো, এত ট্রিক্স শিখে লাভ কি হলো? কোনো বর্গমূল্যে আপনার মুখস্থ থাকার কথা না, আপনি বর্গমূল কি করে মুখস্থ রাখবেন? তো আপনার কোশ্চেনটা হচ্ছে এটা আমি কিভাবে নির্ণয় করবো, তাই কি? জি মানে কম সময়ে। ভাইয়া, একটা ব্যাপার হচ্ছে অঙ্ক যদি বড় হয়, নর্মালি এই ধরনের বর্গমূল নির্ণয়ের জন্য আপনার কাজ কি, আপনি লেফট সাইড থেকে শুরু করে আলটিমেটলি আপনি জোড়া করে করে আসতে থাকেন রাইটের দিকে, তাই না? মানে রাইট সাইড থেকে শুরু করে জোড়া করে করে লেফটের দিকে আসতে থাকেন, তাই না? তাই তো, জি ভাই। দিস ইজ দ্য কমন ট্রিক। এখন অঙ্ক যদি বড় হয় সেটাতে সময় বেশি লাগবে, কিছু করার নাই। 65 এর বর্গমূল বের করারও যেই নিয়ম, 65 এর পরে যে একটা শূন্য বসে 650, সেটার বর্গমূল বের করারও একই নিয়ম। এটাতে 65 650-এর সময় বেশি লাগবে, দের ইজ নো শর্টকাট। মানে নর্মালি আপনি দুই নিয়ম অনুসারে করেন,
ঠিক আছে? এখানে আসলে অঙ্ক যত বড় হবে বর্গমূল নির্ণয়ের জন্য সময় তত বেশি লাগবে, ইটস ভেরি নর্মাল। বাট একটা জিনিস বলি, পরীক্ষায় যে অঙ্কগুলো থাকবে এগুলো 4 ঘরের বেশি, মানে আপনার আসলে তো ডিরেক্টলি এরকম দিবে না এত এর বর্গমূল কত। অনেক সময় যেটা দিবে সেটা আসলে পরীক্ষার খাতায় আপনি করতে গিয়ে মাঝখানে রিলেভেন্ট যেটা সেটা এত বড় হবে না। ঠিক আছে, এত বড় হবে না, হাইয়েস্ট 1000 পর্যন্ত হবে, মনে করেন 5000 10,000, মানে এরকম যে 4 ঘরের বেশি খুব একটা যাবে না। এবার এখন দশমিক সংখ্যাগুলা, ঠিক আছে, দশমিক সংখ্যাগুলা মনে করেন ধরেন 13.065। সেম রুল, আপনি আলটিমেটলি কি করেন, দশমিকের পরের অংশটা একরকম রাখেন, দশমিকের আগের অংশটা একরকম রাখেন, রাইট? তাই তো? জি ভাই। এটা যদি বা অঙ্ক বড় হয়ে যায় নিয়ম অনুযায়ী আপনাকে বের করতে একটু সময় লাগবে। এখানে যেই নিয়মটা আমি আপনাদের 4টা ভিডিওতে দেখিয়েছি এর চেয়ে শর্ট, মানে খুব বেশি কোনো শর্টকাট নাই। আর এর মধ্যে আমি ওই যে আমাদের বুয়েটের পাহলভির যে ভিডিওটা আমি আপনাদেরকে, খুবই পপুলার ওই ভিডিওটা, এবং সে খুবই সহজে বর্ণনা করছে, যেটা হচ্ছে ভেরি গুড থিং, সেটা হচ্ছে যে অ্যাজিউম করা বা অ্যাপ্রক্সিমেট করা। সেটা খেয়াল করছেন যে কাছাকাছি যে আপনার দশমিক সংখ্যাটা আছে আমরা সেটাকে ধরি প্লাস, এরপর প্লাস মাইনাস করে বাকিটা করি। ওই ভিডিওটাকে আপনি দেখেছেন ভাইয়া? ইটস এ ভেরি ওয়ার্ল্ড, মানে জি কমন ভাই, ট্রিক। ওটা দেখেছি, প্লাস ওই টাইপের ইউটিউবে আরো বেশ কয়েকটা ভিডিও হ্যাঁ ভাইয়া, পেয়েছিলাম, ওগুলোও ইউটিউবে দেখেছি। এরকম হাজার হাজার ভিডিও আছে, ইংলিশ বাংলা হিন্দি সব পাবে, এত দরকার নেই। আমি এই জন্য, আমি তো আসলে আপনি যেটা বলতেছি ভাই, আপনার এরকম ঘাটাঘাটি করতে গিয়ে নিজেকে হচ্ছে পাজেল করে ফেলবেন না। আমি যেটুকু দিছি আপনি এতটুকু। আমি একটা জিনিস সবসময়, আমি জানি না আপনি আমার আগে পোস্ট গুলা পড়ছেন কিনা, আমি সবসময় বলছি হাজার হাজার জিনিস পড়ার দরকার নেই, বরং অল্প জিনিস হাজার হাজার বার পড়বো, হাজার হাজার বার প্র্যাকটিস করবো। এই ট্রিক্স এর বাইরে যদি আপনি যান, আমি আপনাকে লিখে দিতে পারি আপনার পরীক্ষার এফিসিয়েন্সি ভালো হবে না, পরীক্ষা ভালো হবে না। আপনি অনেক জানবেন বাট পরীক্ষা আউটপুট দিয়ে আসতে পারবেন না। সো আবারও বলতেছি, আপনি যদি কনফিডেন্ট না হন আপনি ইউটিউবে সার্চ করে একটা দুটো দেখতে পারেন, বাট চেষ্টা করবেন আমি যতটুকু বলছি এর বাইরে আপাতত যাওয়ার দরকার নেই। আমরা সিলেবাসটা খুব দ্রুত প্রথমে একবার শেষ করব। আপনি যদি এরপরে বিভিন্ন জায়গায় মডেল টেস্ট বা সব কিছু দিয়ে দেখেন যে না কনফিডেন্ট না, তখন আবার আরো ডিপে যেতে পারবেন, ঠিক আছে? ওকে। সো এখানে অঙ্ক বড় হলে বেশি টাইম লাগবে। ওকে, আপনার আহ ইয়ে শেষ। নসীন, নসীন আপনি একটু বলেন হ্যাঁ কি কোশ্চেন? ভাইয়া, বাস্তব সংখ্যার নবম দশম চ্যাপ্টার পেজ 10 উদাহরণ 6। ওকে, বাস্তব সংখ্যা নবম দশম চ্যাপ্টার, নবম দশম শ্রেণী, নবম উদাহরণ দশম 6। শ্রেণী, উদাহরণ 6। ওকে, আমি যাচ্ছি এবং আমি হ্যাঁ, স্ক্রিনটাও এখন শেয়ার ভাইয়া দিব। ওয়েট ওয়েট ওয়েট, আমি স্ক্রিনটাও শেয়ার দিব সো দ্যাট আপনি যেন দেখতে পারেন। আমি 1 মিনিট স্ক্রিনটা শেয়ার দিয়ে নিচ্ছি, সো সবাই দেখুক, ইট উইল মেক আস ইজি। ওকে, শেয়ার স্ক্রিন। আমি আমার পুরো স্ক্রিনটাই শেয়ার দিচ্ছি। শেয়ার। হ্যাঁ, আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া আছে। ওকে, উদাহরণ হ্যাঁ 6, হ্যাঁ, এই তো এইটা। সাধারণ ভগ্নাংশে হ্যাঁ প্রকাশ করো। এক্স্যাক্টলি। ওকে, বলেন। হ্যাঁ বলেন ভাইয়া, আপু, এখন কি এটাই সমস্যা? মানে এইসব অঙ্কগুলো আমি যেটা প্রবলেম ফেস করতেছি ভাইয়া, অনেকদিন আমি এইরকম একাডেমিক্স থেকে আমাদের তো কনভেক্স কনকেভ এগুলো করা লাগছে, এটা করা লাগে। হুম। তো 45 উপরে মানে প্রথমটা আমি ছোট করতে প্রবলেম হচ্ছে, এটা কি কোনো ইজি রেমেডি আছে? আপু আমি আপনার কোশ্চেনটা জিনিসটা বুঝি নাই, এটা হচ্ছে অঙ্কটা হচ্ছে জিনিসটা পঁয়তাল্লিশ হ্যাঁ, দশমিক 45 দুই হ্যাঁ। 451894 ডিভাইডেড বাই 990 এতটুকু পর্যন্ত আমার ইজিলি চলে আসবে, এরপরেরটা আমার করতে প্রবলেম হচ্ছে। ওকে আপু, এরপর একটা আপনার প্রবলেম হচ্ছে কি, মানে আমি যদি বলি এই জায়গাটায় যে 451 এবং 894, এই বিয়োগটা ডিভাইডেড বাই 990, এই তো? হ্যাঁ, এতটুকু পর্যন্ত আমার ওকে খুব ওকে দ্রুত চলে ওকে আসতেছে, ওকে, পরেরটা আপনার প্রবলেম হচ্ছে। প্রবলেম হচ্ছে এই জায়গায় যে আমি ভাগ করবো, এই ভাগ করাতে আপনার প্রবলেম হচ্ছে, রাইট? হ্যাঁ 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 হ্যাঁ, আপু একটা কথা বলি, এটা। পরীক্ষায় হ্যাঁ এই অঙ্ক জীবনেও আসবে না, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। বাট এই অঙ্কগুলো আমি কেন করতে দিছি জানেন? জাস্ট ফর দিস রিজন। পরীক্ষায় আপনাকে প্রচুর হাতে কলমে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হবে, এই একটা মাত্র জায়গায় সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা, ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা ধরা খেয়ে যায়। কারণ এইখানে অঙ্কটাই হচ্ছে এই যে 22 59 47 কে এত দিয়ে ভাগ করা। হ্যাঁ 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 আপু বিলিভ হ্যাঁ মি, হ্যাঁ আপনি হ্যাঁ আইবি এর পরীক্ষার হলে এ ধরনের ভাগ অহরহ ফেস করবেন, এবং এই জায়গায় গিয়ে আমি পার্সোনালি গত বছর যেটা করছিলাম, খুবই ভুল কাজ হ্যাঁ। করছিলাম, আপনাদেরকে অনেকবার বলছি আমার এক্সপিরিয়েন্স, দ্যাট ইজ ভেরি রং। আপনি একটা অঙ্ক করতে করতে না এই জায়গায় আসলেন, তখন আপনার মনে হবে ভাই এত বড় ভাগ এখন কতক্ষণ বসে করবো, হাতে টাইম নেই, আমি পরের অঙ্কে চলে যাই। আপনি এখানে অঙ্কটা রেখে হ্যাঁ চলে হ্যাঁ যাবেন। হ্যাঁ বাট অ্যাজ দিস ইজ এমসিকিউ, নট রিটেন হ্যাঁ হ্যাঁ এক্সাম, হ্যাঁ একটু রিটেন এক্সাম হলে আপনি এখানে পার্সিয়াল মার্কস পাইতেন, বিসিএস এর রিটেন হলে পাইতেন। বাট যেহেতু এমসিকিউ, আপনার থেকে কিছুটা হ্যাঁ দাগাইতে হবে, আপনি তো এইটুকু পর্যন্ত এসে দাগাইতে পারতেছেন না, রাইট? আপনি পরের অঙ্কে চলে যাবেন। এরকম করে করে যখন হ্যাঁ। প্রত্যেকটা অনেকগুলো অঙ্কের মধ্যে দেখবেন এরকম বড় বড় যোগ বিয়োগ গুণ ভাগ আছে, আপনি স্কিপ করে যাবেন, যেটা আমার গতবার হয়েছে, অধিকাংশ স্টুডেন্টের গতবার হয়েছে। যে আমার অঙ্ক করতে গিয়ে সো হচ্ছে। আপনার না আপু, আমি বলি এখানে যতজন ক্লাস করতেছে, যতজন এটা করছে, এই জায়গায় গিয়ে সবারই তাই হয়েছে। বাট আপু এই কারণেই আমি এই জিনিসগুলো দিচ্ছি, এই সাধারণ ভগ্নাংশের প্রকাশ জীবনেও পরীক্ষা আসবে না।
বাট দ্য থিং ইজ, এই যে ভাগটা করতে হবে, এই যে গুণটা করতে হবে, আমার আপু একটা অন্যতম কাজ হচ্ছে ওই আলাদিনের চেরাগ বা পুরোনো কোনো একটা পিতলের জিনিস বের করলে এর প্রথম কাজ হচ্ছে এটাকে ঘষে পরিষ্কার করা। তারপর আমরা না হ্যাঁ ক্যালকুলেটর হ্যাঁ। ইউজ করে দীর্ঘদিন করতে করতে আমাদের এই জায়গাতে আমরা পিছিয়ে গেছি। এই কাজটা আপু ঘষার জন্য দিচ্ছি। জি। এটা আপনারা ঘষে ঘষে এই যোগ বিয়োগ গুণভাগ গুলা করবেন। আদারওয়াইজ আপু আসলে আমি ম্যাথ কোশ্চেন সহজ হবে বাট আপনারা শেষ করে আসতে পারবেন না। মানে আমি আপনাদের সবসময় বলতেছি প্রত্যেকটা জিনিসে আমি একটা টার্গেট নিয়ে দিচ্ছি। সো এইটা টার্গেট, এটা আপু আপনাকে এই যোগ বিয়োগ গুণভাগটা আপু করতে পারতেই হবে। কি বলছি বুঝছেন? আপনি যখন এরকম বুঝতে কতগুলো করবেন পারছি। আপনার অভ্যাস হয়ে যাবে আপু। পরীক্ষা না আরো বলি, এত বড় ভাগও আসলে আসবে না, হয়তো নিচে 49 থাকবে, হয়তো নিচে 499 থাকবে, বাট আপনার যে ভাগ করার অভ্যাসটাই নাই, ওই কারণে আপনি আলটিমেটলি হ্যাঁ 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 পিছিয়ে হ্যাঁ। যাবেন। যেমন আমি যদি এই অঙ্কটার ক্ষেত্রে হ্যাঁ বলি আপু, দেখেন পরের অঙ্ক উদাহরণ 7, 3 6 1 5 / 111। দিস ইজ ডেফিনেটলি এটা পরীক্ষা আসার মতো, মানে আপনি পরীক্ষাটা আইবি পরীক্ষাটা ফেস করবে, ব্যাংকের পরীক্ষা ফেস করবে, বিকজ ইটস এ ভেরি সিম্পল। এই ভাগটা খুবই সহজ, ভাইয়া, তাই এটা না? তো বুঝতে পারতেছি, এটা তো 3 দিয়ে ডিভাইডেড হবে দোনোটাই, এটা হ্যাঁ আপু, বোঝা যাচ্ছে, না না কিন্তু এবার এত দেখেন বড়, তাহলে হ্যাঁ। পরের step চিন্তা করেন, 1205/37, এটা তো আর ভাগ করা যায় না। এরকম ভাগ না, আপনি এটা অহরহ হবে না। পরীক্ষায় পাবেন, এরকম ভাগ আপনি ভাইয়া, অহরহ। এইটা তো পারবো, 1205/37 এটা পারবো, হ্যাঁ, এটা সমস্যা না, কিন্তু ওই উপরেরটা সমস্যা হ্যাঁ, হচ্ছে। ওইটা ওইটা 6 সমস্যা না, নম্বরটা, মানে হ্যাঁ। ওইটা আলটিমেটলি হয়তো এখন এইটাতে ফেস করছেন, করতে বাট এত করতে হয়ে বড়টা যাবে। পরীক্ষা করতে করতে হয়ে যাবে। But এত বড়টা পরীক্ষা আসলে রিয়েল লাইফে ফেস, পরীক্ষা তো করবেন না। বাট আমার দেওয়ার উদ্দেশ্য ছিল এইগুলা, যে অ্যাটলিস্ট ছোটবেলায় তো এগুলো হাতেই করতে হচ্ছে, তাই না? এই ক্লাস 10-এ হ্যাঁ যখন হ্যাঁ ছিল হ্যাঁ। তখন তো এখানে ক্যালকুলেটর ছিল না। সো আলটিমেটলি এই জন্যই আপু দেয়া, মানে আমাদেরকে মাঝে মাঝে হয় কি আচ্ছা, একটু ঠিক ছোট আছে। ছোট লেভেলে গিয়ে শিখতে হবে কিছু, যেহেতু আসলে এটা একটা পরীক্ষা। ঠিক আছে। ঠিক আছে আপু, ওকে আমি নেক্সট দেখবো হচ্ছে আচ্ছা ভাইয়া, চার। আরেকটা কোশ্চেন বলেন, আছে। ওকে আপু বলেন, হ্যাঁ বলেন। আরেকটা কোশ্চেন আছে, ধরেন আমি রুট ওভার এনিথিং এর মান ভুলে গেছি, ওটার একটা, ভাই আমরা ইন্টারে মনে হয় পড়ছিলাম, একটা সূত্র আছে, এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস রুট ওভার ওয়াই, এক্সটা থাকে যেটা রুট ওভার বের করতে হয় ওইটা, আপু আর আমি ওয়াইটা আপ- হয় আপু আমি কাছাকাছি। আপু আমি আপনাকে একটা জিনিস বলি, আপনি যে জিনিসটা বলছেন এই ভিডিওতে আমি একটু আগে আরেকজনের প্রশ্নের উত্তর আলাপ করছি, আপনি প্রবাবলি একটা জিনিস মিস করে গেছেন। আমি এই লেকচারের কমেন্টে 4টা ভিডিও লিংক দিয়ে দিচ্ছি বর্গমূল বের করার ও, জন্য। আপনি আপু আচ্ছা ওই আচ্ছা, কমেন্টে হ্যাঁ। গিয়ে 4টা ভিডিও একটু দেখে নেবেন, আপনি যেটা বলতেছেন এক্স্যাক্টলি ওইটাই ওখানে আবার একবার দেখানো আছে, মাত্র একটু আগে যার কোশ্চেনের অ্যান্সার দিচ্ছিলাম ওটাই। ওকে, দ্যাটস গুড, দ্যাটস গুড। আচ্ছা মিফতা ভাই আপনি একটু বলেন। জি ভাইয়া, আমার একটু বর্গমূলে প্রবলেম ছিল। কি প্রবলেম বলেন, স্পেসিফিক প্রবলেমটা হ্যাঁ, বলেন। বর্গমূল উদাহরণ 10-এ একটু প্রবলেম। ওকে আমি যাচ্ছি বর্গমূল উদাহরণ 10। এটা বর্গমূল উদাহরণ 10 না, আমি দেখি আমাদের বর্গমূল হচ্ছে কোন ক্লাসের বইটা আপু? ক্লাস 7 আর ক্লাস 10? ক্লাস 7-এর বই প্রবাবলি। ক্লাস 7-এর বই, জি ভাইয়া। ওকে ওকে ওকে, ঠিক আছে ভাই, আমি যাচ্ছি বর্গমূল উদাহরণ 10, তাই তো? ওকে ঠিক জি। আছে, ভেরি গুড। হ্যাঁ এরকম করে বলবেন, একদম স্পেসিফিক করে বলবেন। উদাহরণ 10 না, আচ্ছা ঠিক আছে, আমরা আসলাম উদাহরণ হচ্ছে 4। উদাহরণ 10-এ আপনার প্রবলেম না, দশমিক ভগ্নাংশের উদাহরণ 10। ওকে ঠিক আছে, আপু স্ক্রিনে এখন উদাহরণ 10 আছে, একটু বলেন। ভাইয়া, এখানে তো বলছে যে একটি স্কাউট দলকে 9, 10 এবং 12 সারিতে সাজানো যায়, তো এখানে তো আমরা লসাগু বের করলাম, ঠিক আছে। ওকে বাট ওকে, এই যে লসাগুর পরে যে বললো প্রাপ্ত লসাগু 2 × 2 × 3 × 5, একে বর্গাকারে সাজানো যায় না, মানে এটা আমি কিভাবে বুঝলাম যে এটা বর্গাকারে সাজানো যায় না? মানে এই আচ্ছা জিনিসটা আমি বুঝি নাই। রাইট, ভেরি গুড কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন। ঠিক আছে, এগুলোকে আমি অ্যাপ্রিসিয়েট করবো, আপনি এক্স্যাক্টলি একটা জিনিস বুঝতে পারেন না সেটা আমাকে বুঝাইতে পারছেন, কি বুঝতে পারেন না, দিস ইজ এ ভেরি গুড কোশ্চেন। বাট যারা ম্যাথমেটিক্স ভালো পারেন তাদের কাছে এটা বোকার মতো কোশ্চেন মনে হতে পারে, বাট আমি এই টাইপের কোশ্চেন গুলোকে সব, মানে এই টাইপের কোশ্চেন গুলোকে অ্যাপ্রিসিয়েট করবো যে আপনি বুঝতে পারেন। আপু একটা জিনিস বলি, একটা পূর্ণ বর্গ সংখ্যাকে সব সময়ই, মানে একটা ধরনের বর্গ সংখ্যা কাকে বলি, যাকে দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায়, তাই না? 4 কেন বর্গ সংখ্যা? বিকজ 2 × 2 = 4, রাইট? 9 কেন জি বর্গ ভাইয়া। সংখ্যা? বিকজ 3 × 3 = 9, রাইট? হয়। ঠিক আছে, জি। বেসিক্যালি তো এটাই বর্গ সংখ্যা, যাকে সমান দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায়, রাইট? 25 কেন বর্গ সংখ্যা? 5 × 5, রাইট? জি। আচ্ছা আপু এখন একটা জিনিস দেখেন, এই যে 9, 10, 12 এর লসাগু বের হয়েছে কত আপু? 2 × 2, 3 × 3 × 5, রাইট? এখন জি। আপু এইখানে একটা জিনিস খেয়াল করেন, এই অঙ্কটাকে যদি আপনি সমান 2 ভাগে ভাগ করতে চান, এই যে মানে এটা যদি গুণ করি কত আসে? 4 × 9 × 5, তাই না আপু? 4 আর 9 জি। কত হয়? 36, আর তার সাথে 5 গুণ করেন, ঠিক আছে? ক্লিয়ার? এর যে সংখ্যাটা আসে, এখন দেখেন আপু এটাকে যদি আপনি মনে করেন 4, 9 কে যখন আমরা বর্গ, 9 যে বর্গ সংখ্যা সেটা আমরা কিভাবে বুঝি? কারণ 9 কে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, 3 আর 3, তাই না? জি। 10 কি বর্গ সংখ্যা আপু বলেন তো? 10 না ভাইয়া, কেন বর্গ সংখ্যা না? আপনি কেন বলতেছেন 10 বর্গ সংখ্যা না? কারণ 10 এটাকে কে তো আপনি আমরা এরকম, 2 ভাগে ভাগ করতে পারি না। রাইট, মানে দুইটা সংখ্যার গুণফল আকারে, সেম দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে পারি না, রাইট? এবার আপনি চিন্তা করেন, এই যে অঙ্কটাকে আপনি এখান থেকে যদি 2 ভাগ করতে যান, এই প্রথম দুইটা 2 থেকে একটা 2 কে উপরে নিয়ে গেলেন, একটা 2 কে নিচে নিয়ে গেলেন, ঠিক আছে? 2 ভাগ হইলো। 3 × 3 থেকে একটা 3 কে উপরে নিয়ে গেলেন, একটা 3 কে নিচে নিয়ে গেলেন, আমরা 2 ভাগ করতেছি, ক্লিয়ার?
এখন আপু আসেন, এই 5কে কি আপনি একটা উপরে নিয়ে গেলেন বা নিচে নেওয়ার জন্য কি আরেকটা 5 আছে? না। তাহলে আপু এই সংখ্যাটার সাথে যদি আরেকটা গুণ 5 থাকতো তাহলে কি হইতো জানেন? 2 গুণ 3 গুণ 5, এটা কত হয়? 2 গুণ 3 গুণ 5, 5 × 5 = 30। উপরে একটা 30 নিতে পারতেন, নিচে আর একটা 30 বানাইতে পারতেন, কিন্তু নিচের 30 বানানোর জন্য একটা 5 লাগে, সেই 5টা মিসিং না আপু? জি ভাইয়া। দ্যাটস ওয়াই তাহলে কি এটা পূর্ণ বর্গ সংখ্যা হবে? না। আপনি কি ক্লিয়ার বুঝতে পারছেন? যেমন দেখেন এখানে যে জি ভাইয়া, ব্র্যাকেট দিয়ে বুঝতে জোড়া পারছি। করছে, জোড়াতে আলটিমেটলি বলতেছে এই জোড়া থেকে আমি একটা 2কে 2 ভাগ করতে পারবো, একটা 3কে মানে 1 2, যে 5-এর জন্য তার কিছু নিতে পারবো না। তো এটাই বলছে দেখেন যে একে বর্গাকারে সাজানো যায় না। আপনি কি বুঝতে পারছেন আপু? আর ইউ জি ক্লিয়ার? ভাইয়া, বুঝতে পারছি। এটা জি হচ্ছে ভাইয়া। আপু ব্যাপার, ঠিক আছে? ইটস ভেরি গুড কোশ্চেন। ওকে, নেক্সট। কেউ একজন কোশ্চেন করতে চাচ্ছিলেন? মালিহা, আপনি হাত তুলে আছেন। মিফতা, আপনি কাইন্ডলি হাত নামান। মালিহা, আপনার কোশ্চেনটা বলেন। আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি বলেন। হ্যালো হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি আপু, বলেন। ভাইয়া, আমার প্রশ্ন ছিল হচ্ছে লসাগু গসাগুর ক্ষেত্রে যখন আমাকে বলা হয় কোনো একটা সংখ্যার গুণনীয়ক বের করো বা কোনো একটা সংখ্যার গুণিতক বের করো, আমি গুণনীয়ক আর গুণিতকের মধ্যে মানে ডিফারেন্সটা বুঝতেছি না। এটা আমার বারবার পাজল হচ্ছে জিনিসটা। ওকে আপু, আপনি একটা ডিরেক্টলি আমরা একটা লসাগু গসাগু চ্যাপ্টারে যাই, আমি আপনাকে দেখাচ্ছি। এটা আসলে ভেরি অনেস্ট আমার ক্লাসে অ্যান্সার করার মতো কোশ্চেন না, বাট স্টিল আমি কভার করছি। এটা খুবই মানে ক্লাস 3 4 কেউ জিজ্ঞেস করলে বা 6 7 কেউ জিজ্ঞেস করলে আমি এটা ইয়ে করতাম। তার মানে আপনি একদম ওই সময়টায় ফাঁকি মেরে আসছেন বা ওই সময়টায় করেন নাই আপু না আপনার ভাইয়া, কোশ্চেন। এই প্রবলেমটা আমার সবসময় হয় যে গুণিতক হ্যাঁ আর হ্যাঁ, এটা গুণনীয়ক তো আমি আইডেন্টিফাই না না, করতে এটা তো পারি এই না। জন্যই বলছি যে এই প্রবলেম সবসময় হলে এটা আসলে আমার ক্লাসে সলভ করানোর মতো জিনিস না। স্টিল আমি আপনাকে, যেহেতু আপনি করছেন, আমি আপনাকে মানে আমার ক্লাসে করার পরে আপনার এটা ক্লিয়ার হবে না, আমি এটা আর কি আপনাকে বলে দিচ্ছি। সো আপনার যেই জিনিসটাতে প্রবলেমে গুণনীয়ক আর গুণিতক, এগুলো ক্লাস 5 6 যাদের মানে এই একবার ডাউট যাদের ঢুকছে, এই ডাউট ইহ জীবনে যাওয়ার মতো না। তো আপনাকে এই ডাউট জানানোর জন্য আসলে ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। মানে আমি আজকে আপনাকে বুঝিয়ে দেওয়ার পরে, বিকজ এই জিনিস আপনাকে জীবনে বহু টিচার, বহু বই, বহুবার বুঝাইছে, তো আমি আপনাকে লাস্ট একবার বলার ট্রাই করি। ও সহজ একটা জিনিস বলি, আপনি একটা জিনিস দেখেন, গসাগু আর লসাগু। গসাগুর ক্ষেত্রে আসলে জিনিসটা কি আপু? গসাগু হচ্ছে একটা ম্যাক্সিমাম নাম্বার, রাইট? ধরেন 12 আর 30, 12 আর 30-এর মধ্যে আমরা একটা ম্যাক্সিমাম নাম্বার বের করার ট্রাই করি, যেই নাম্বারটা দিয়ে 12 এবং 30 দুজনকে ভাগ করা যায়, রাইট? এটাই তো গসাগু, রাইট? জি ভাইয়া। জি আর ভাইয়া। লসাগুর ক্ষেত্রে ব্যাপারটাকে, লসাগু হচ্ছে একটা সর্বনিম্ন নাম্বার, যে 12 আর 30 দুইটা দিয়েই ভাগ করা যায় এমন সর্বনিম্ন নাম্বার কোনটা, রাইট? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আপু এগুলা বের করার জন্য আমরা গুণনীয়ক বা গুণিতক লসাগু গসাগুর ক্ষেত্রে ব্যবহার করি। বাট একই রকম আপু এই গুণনীয়ক আর গুণিতক খালি লসাগু গসাগুর ক্ষেত্রে না, ডিভিজিবিলিটি বা অন্যান্য অনেক জায়গায় সামনে পাবেন। আপু ব্যাপারটা হচ্ছে কি, আপনারা যদি একই রকম আরেকটা টার্ম দেখবেন, উৎপাদক। হ্যাঁ, উৎপাদক আমরা কাকে বলি সেটা বলেন। উৎপাদকের সাথে আপনি পরিচিত? হ্যাঁ সহজ পরিচিত, বাট এই টার্মস গুলো আমাকে অনেক কনফিউজ করে। আমি মানে না, বুঝি না যে টার্মস গুলা কখন কোনটা বের করতে আপু, হবে। প্রথম টার্মস গুলো আপনাকে কনফিউজ করে, প্রথম কাহিনী হচ্ছে আপনি এগুলাতে আসলে বুঝতে চান না। ঠিক আছে, সহজ জিনিসটা বলি আপু। দেখেন 12-এর গুণনীয়ক গুলা কি কি, 1 2 3 4 6 12, এগুলোর মানে কি আপু জানেন? এই সংখ্যাগুলো সবাই 12 থেকে ছোট অথবা 12-এর সমান, মানে লেস দ্যান ইকুয়াল 12। এই প্রত্যেকটা সংখ্যা দিয়ে 12-কে ভাগ করা যায়, এটা হচ্ছে গুণনীয়ক। যেই সংখ্যাগুলো 12-এর চেয়ে ছোট এবং যাদেরকে দিয়ে 12-এর চেয়ে ছোট বলার দরকার নাই, যেই সংখ্যাগুলো দিয়ে 12-কে ভাগ করা যায় তারা হচ্ছে 12-এর গুণনীয়ক। তার মানে কি, যাদেরকে দিয়ে 12-কে ভাগ করা যায় তাদের ডেফিনেটলি 12-এর ছোট হবে, রাইট? বা 12-এর সমান হবে হাইয়েস্ট, রাইট? জি ভাইয়া। আচ্ছা, ওই পার আছেন গুণিতক। গুণিতকের ব্যাপারটা হচ্ছে 12 দিয়ে যাদেরকে ভাগ করা যায় তারা হচ্ছে গুণিতক। তা আপনি বলেন 12 দিয়ে প্রথম ভাগ করা যায় কাকে কাকে আপু? 24 কে ভাগ করা যায়, 12-কে, 12 দিয়ে 36 কে প্রথম ভাগ করা 12 যায়। দিয়ে 12 দিয়ে প্রথম ভাগ করা যায় 12-কে, এরপর 24-কে, 36-কে, তাই না? তা আপনি যদি এরকম একটা সিরিজ চিন্তা করেন, 12-কে যাদেরকে দিয়ে ভাগ করা যায় তারা গুণনীয়ক, আর 12 দিয়ে যাদেরকে ভাগ করা যায় তারা গুণিতক। এই পর্যন্ত আপু ক্লিয়ার আপনি? আপু আপনার এই কনফিউশন দূর হবে না, বাট আমি যে আপনাকে যেটা বলতেছি জি ডেফিনিশন, ভাইয়া, এটা হচ্ছে ক্লিয়ার। আপনাকে মানে এইটা করে আপনাকে মনে রাখবে। 12 টার্ম মুখস্থ করার দরকার নেই। আমি আপনাকে একটা জিনিস বলবো, এই বয়সে এসে গুণনীয়ক গুণিতক নিয়ে চিন্তা করার দরকার নেই, কারণ আপনি তো পরীক্ষায় এরকম করে লিখবেন না যে 12-এর গুণনীয়ক গুলো হলো 1 2 3 4 6, রাইট? এরকম তো লিখবেন না, লিখবেন? তো আপনি এভাবে করে চিন্তা করেন যে 12-কে কাদের দিয়ে ভাগ করা যায় সেটা চিন্তা করেন, তারা একটা শ্রেণী। আর
12 দিয়ে যাদেরকে ভাগ করা যায় তারা 12 এর আর একটা শ্রেণী। আপনি মামাতো ভাই খালাতো ভাই শ্রেণীও চিন্তা করতে পারেন, বা একটা হচ্ছে মায়ের গোষ্ঠী একটা বাপের গোষ্ঠী সেরকমও চিন্তা করতে পারেন। হোয়াট এভার ইট ইজ, ইউ জাস্ট নিড টু নো যারা 12 এর চেয়ে ছোট তাদেরকে তাদের কাকে কাকে দিয়ে 12 কে ভাগ করা যায় তারা 12 এর একটা শ্রেণীর আত্মীয়। আর যাদেরকে 12 দিয়ে ভাগ করা যায়, যারা 12 এর চেয়ে বড়, তারা 12 এর আর একটা শ্রেণীর আত্মীয়। ঠিক আছে, এখন আপনি একটা শ্রেণীর নাম দিলেন গুণনীয়ক, আর একটা শ্রেণীর নাম দিতে পারেন গুণিতক, যেটা ম্যাথমেটিশিয়ানরা দিছে। এটা হচ্ছে মূল ব্যাপার আপু, এর চেয়ে সহজে আসলে আমি কেন কেউ আপনাকে বোঝাতে পারবে না। দিস ইজ দ্য ডেফিনেশন, দিস ইজ দ্য কেস। এখন আপনার যে ডাউটটা হয় সেটা হচ্ছে বাংলা নামের জন্য, গুণিতক গুণনীয়ক এইসব নামের জন্য। ক্লিয়ার? নাম দুইটা খুব কাছাকাছি হয়ে গেছে, দ্যাটস দ্য প্রবলেম। ক্লিয়ার আপু? আপনি দুটার ইংলিশ টার্ম দুটা শিখে ফেলেন, অনেকাংশে হয়তো জিনিসটা কনফিউশনটা কমবে। বাট আমি এখন বলবো নাম শেখারই আর দরকার নেই। ওকে ওকে, হোয়াট নেক্সট? নেক্সট কোশ্চেন মানে আপনারা আমার নেক্সট। এটাই কোয়েশ্চেন ছিল, আর কোনো কোয়েশ্চেন না। ওকে ওকে, ঠিক আছে, নেক্সট। আর আর কার কি কোশ্চেন আছে আপু? ভাইয়া বলেন। কারো কোনো কোশ্চেন না থাকলে আমি আবার ডিসকাশনে যাব। আমার একটা কোশ্চেন আছে। বা আপনি একটা হাতটা জাগাইলে বুঝতে পারতাম আপনি কে। আচ্ছা আচ্ছা, আপনি wait, ভাই, আপনার নাম বলেন ভাইয়া। শিবলি। শিবলি, বলেন ভাই কি কোশ্চেন। কোশ্চেনটা হচ্ছে এই বর্গমূল সপ্তাহ মধ্যে 7 নাম্বার পেজ। বর্গমূলের মধ্যে 7 নাম্বার পেজ। ওকে, হ্যাঁ, আমি 7 নাম্বার পেজ, পিডিএফ এ 7 নাম্বার পেজ। কোশ্চেন নাম্বারটা হ্যাঁ, যদি একটু বলেন ভাইয়া। 7 নাম্বার পেজে আপনার হচ্ছে একদম শুরুর দিকে এখানে কিছু কাজ দিছে আর কি নিজে করার জন্য, এই যে কিছু এক্সাম্পল সংখ্যাগুলোর হ্যাঁ, বর্গমূল কত অঙ্ক 3 1 বিশিষ্ট তা 3 6 নির্ণয় করো। 1 2 3 4 হ্যাঁ, 3 হ্যাঁ, 6 এটাই। 21 এরকম। হ্যাঁ হ্যাঁ, বলেন আপু। তো এই যে 2 নাম্বারটা, ওয়ান হ্যাঁ, টু থ্রি ফোর থ্রি টু ওয়ান ঠিক আছে, তো হুম এটা হুম, যদি ডান পাশ থেকে জোর করে আসি, এক হচ্ছে সিঙ্গেল থাকে। তো ওকে। এই তো এক যদি সিঙ্গেল থাকে, তো একের ক্ষেত্রে এটা আমরা কি মানে এখানে কোন সংখ্যাটা বসাবো একের নিচে? এখানে তো ওরা তো প্রথমে বলছিল যে আহ ছোট কাছাকাছি বর্গ সংখ্যা যেটা সেটা বসাতে হবে। তো একের ছোট সংখ্যা জিরো, জিরো বসাবো না একই বসাবো? হ্যাঁ, জিরো আলটিমেটলি কখনোই বসতেছে না এখানে। ঠিক আছে, আমি আপনাকে একটা এই উদাহরণ 5 কিভাবে আপনি করছেন, উদাহরণ 5। এই যে স্ক্রিনে হ্যাঁ, যেটা আছে উদাহরণ 5-এ হ্যাঁ, যেটা হয়, সবগুলা সবগুলা জোর মিলে গেছে, তো আপনার এরকম কোনো প্রবলেম হ্যাঁ, থাকতেছে না। ক্লিয়ার? আমি আপনাকে একটা একটা না, উদাহরণ দেখাচ্ছি। আমি আপনাকে এই যে একটা উদাহরণ ভাই এই 3 নাম্বার উদাহরণটা দেখেন, এখানে একটা আছে। আমি আপনাকে তিন একটা নাম্বার উদাহরণ উদাহরণ। দেখ। রাইট রাইট, এখানে দেখেন এই যে 3। তো হ্যাঁ, আপনি তিন যখন নাম্বার উদাহরণ। রাইট সাইড থেকে একে জোর করে করে আসতেছেন, আলটিমেটলি থেকে যাচ্ছে কত? 3, রাইট? তিন সিঙ্গেল এখন থাকে, তো আপনি এটার কাছাকাছি হ্যাঁ, বর্গমূল 1 হয়। রাইট, আপনি যখন ওখানে 1 দিয়ে শুরু করবেন, একের নিচে তো অটো 1 মিলে যাচ্ছে। একের আচ্ছা, নিচে 1 ডিরেক্টলি মিলে যাচ্ছে। একের চেয়ে ছোট বর্গ সংখ্যা আসলে আছে একই, মানে একের চেয়ে ছোট মিন্স একই আছে একমাত্র বর্গ সংখ্যা। সো একই ইট উইল আছে। স্টার্ট ফ্রম 1। আচ্ছা, কিন্তু জিরো দিলেও কিন্তু উত্তর একই আসে। হ্যাঁ, জিরো দিলে উত্তর জিরো একই দিয়ে আসবে কেন? হ্যাঁ, জিরো দিলে উত্তর একই আসবে কেন জানেন? আলটিমেটলি আপনার অঙ্কের একটা স্টেপ বাড়তেছে, কারণ হ্যাঁ, আলটিমেটলি স্টেপ পরের স্টেপ বাড়তেছে। আর কিছুই হচ্ছে না, পরের স্টেপে আবার তো সেই 1ই ব্যাক করতেছে, তাই না? তো হ্যাঁ, হ্যাঁ, জিরো ওয়ান দিলে ব্যাক। আপনার অঙ্কের একটা স্টেপ বাড়তেছে, আর কিছুই হবে না। কি বলতে বুঝছেন? তো জিরো দিয়ে তো করলে কাটা যাবে আর কি। হ্যাঁ, এটাই তো, আলটিমেটলি তো লাভ হচ্ছে না কোনো, জাস্ট একটা অঙ্কের আপনার একটা স্টেপ বাড়তেছে, আর কিছু না। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে ভাই। এটা ওকে ভাই। এক, তো এখন একের ছোট আর কি হতে পারে, এই কারণে না, কনফিউশন ছিল। এক্স্যাক্টলি, ওকে ওকে। ইশাক, ইশাক ভাই আপনি বলেন। ইশাক হোসেন ভাই আপনি বলেন, আপনার কোশ্চেনটা হ্যাঁ, বলেন। আমি ঈশাক ভাই, আমি ও ঈশাক আচ্ছা স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি ভাই এবার আপনাকে আরেকটু বকা দিই। আপনার এখানে নাম দেওয়া আছে ইশাক, আপনি বলতেছেন শিবলি। শিবলি নামে আমরা করে চিনি ভাই। না ভাই, আমি জয়েন হওয়ার সময় শিবলি দিছিলাম, ভাই কিন্তু আপনি নামটা জয়েন হওয়ার আসতেছে সময়, না কেন। ভাই বাংলা কথা বলি, সরি টু সে, জয়েন হওয়ার সময় আপনি কোন বাল দিচ্ছেন আমার জানার দরকার নেই। আপনারা বলতেছি নাম বলবেন, আপনি লিখে রাখছেন ইশাক, নাম বলতেছেন শিবলি। এই যে মুখটা খারাপ করাইলেন, এগুলো আমি কেমনে শিখাবো ভাই আপনাদের? এই যে আজকেও আমি অনেকের মানে বলছি বারবার যে শুদ্ধ ভাষাটা তাড়াতাড়ি করে শেখেন, 1 মাস সময় দিবে, এক ফোঁটা কোনো ইমপ্রুভমেন্ট নেই। রিটেনে যা কিছু করে থাকেন, ভাই 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 গিয়ে মুখটা খুললেই বাদ। তো এই এই জিনিসগুলো ভাই অভ্যাস করেন, এই জিনিসগুলো অভ্যাস করেন। মানে এগুলো আসলে কমন নলেজ, এগুলোর জন্য আসলে কোনো স্কিল, এগুলি স্কিল, এগুলো জ্ঞান না, এগুলো নলেজ না, এগুলি স্কিল। ঠিক আছে, আপনি জয়েন করার সময় কোন নামে জয়েন করছেন কি আপনি মাথায় রাখবেন, আপনার নাম কি, ফুল নেম কি। এই জন্য আমি আজকে গ্রুপে একটা জিনিস খেয়াল করছেন, ম্যান্ডেটরি একটা জিনিস দিচ্ছে যে ফেসবুক গ্রুপের যে নাম আর হোয়াটসঅ্যাপ নাম এক হইতে হবে। ভাই ইটস এ কমন কমিউনিকেশন স্কিল, বেসিক কমিউনিকেশন স্কিল। আপনি আমার হোয়াটসঅ্যাপে ফোন দিচ্ছেন, ফেসবুকে মেসেজ পাঠাচ্ছেন, আমি কেমনে বুঝবো যে দুইটা মানুষ সেম? এই জন্য বলছি, আপনি যে আইডি ইউজ করেন ডাজেন্ট ম্যাটার, বাট লিস্ট আমার সাথে কমিউনিকেট করার জন্য আপনাকে একটা সিঙ্গেল নেম ইউজ করতে হবে। একজনের নাম আছে মনে করেন দক্ষিণারঞ্জন মিত্র, ভাই আপনি যে হন, আপনার নাম যা হোক আমার সমস্যা নেই, আমার কাছে আপনি দক্ষিণারঞ্জন মিত্র, কিন্তু
ওই সেম নামটাই আপনার ফেসবুক আর হোয়াটসঅ্যাপে সেম থাকতে হবে, নাহলে আমি তো বুঝবো না যে কে উত্তরাঞ্জন না কে দক্ষিণাঞ্জন, বুঝবো না। দুইটা থেকে সেম থাকলে ওকে আমি জানি যে ক্লাসে কালকে আপনার সাথে আমার কথা হয়েছিল, হ্যাঁ ঠিক আছে আপনি এটা জিজ্ঞেস করছিলেন, দ্যাটস ফাইন। আমি আপনার বকাও দিতে পারি, অ্যাপ্রিসিয়েটও করতে পারি, একটা রেফারেন্স ইউজ করতে পারি। মাহাদি হাসান ভাই বলেন। ভাই কোশ্চেন গুলো আপনার একটু তাড়াতাড়ি শেষ করেন, বিকজ আই হ্যাভ লটস অফ থিং টু ভাইয়া ডিসকাস। বলেন ভাই, হ্যাঁ। ভাইয়া ওই যে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, ওটা হচ্ছে আমি। তো আপনি যেভাবে বলছিলেন ওভাবে আমি করছিলাম, মানে ভাই ফেসবুক আমি আর একটা আমার কথা বলি, হোয়াটসঅ্যাপের নেম আপনি সেম। আবারও বলতেছি, আপনি কোন বাল ফালাইছেন আমি জানি না, তাহলে এখানে আপনার নাম মেহেদি হাসান কেন? এই ক্লাসে আচ্ছা জয়েন ভাইয়া, করার সময় এইটা তো আপনার, ভাই, হোয়াটসঅ্যাপ আর ফেসবুক না, ওই জন্য আর ভাই কি। আপনার হ্যাঁ এই ক্লাসে জয়েন করার সময় আপনার নাম মাহাদি হাসান কেন? এই জুমে অপশন দিছে কেন রিনেম? জুমে রিনেম অপশন দিয়ে রাখছে কেন? এই মাহাদি হাসানটা আমি চিনবো ওখানে দক্ষিণাঞ্জন মিত্রতে গেলে? ভাই, ঠিক আছে ভাই, আমি ভাই চেঞ্জ করে আমার দেবো, আপনি ওইটাই মনে রাখেন, আমার সমস্যা নেই। আমার কাছে ভাই আপনার একটা সিঙ্গেল আইডেন্টিটি থাকতে হবে ভাই। আমি তো আপনার, ভাই হ্যাঁ আপনাদের হ্যাঁ, প্রত্যেকের ওকে সাথে ওকে। আমার প্রেম, প্রত্যেকটা আমি আলাদা করে চুমা দেই। একটা কোশ্চেন যখন করেন সেটারে মুখে গোলায়া দইরা খাওয়ায় দেই। যারা যারা আমাকে পার্সোনালি মেসেজ পাঠাইছেন, এইটা বুঝি নাই ওইটা বুঝি নাই, হ্যাঁ। তো ভাই আপনারা যদি আমি ট্রেসই করতে না পারি, আপনার সাথে আমার দেখা হয়, হ্যাঁ, তা আপনারা আমি আলটিমেটলি কি করে জিনিসগুলো বুঝাবো ভাই? সকালে আপনি ইমরান, বিকালে ওয়াসিম আকরাম, সন্ধ্যাবেলা যে ওয়াকার ইউনুস হন, আমি আপনার কেমনে ট্রেস করবো? আমি কেমনে মনে রাখবো যে আপনার এই টপিকটা প্রবলেম ছিল? আমি আপনাকে যে আবার ফিডব্যাক নিবো, ফলো আপ নিবো, কেমনে নিবো ভাই? ভাই মেক মাই লাইফ ইজি, মেক মাই কমিউনিকেশন ইজি উইথ ইউ, সো দ্যাট ইউ ক্যান গেট দ্য বেস্ট। ওকে, নেক্সট ভাই আপনাদের কোশ্চেন গুলো তাড়াতাড়ি শেষ করেন, আমার অনেকগুলো জিনিস ডিসকাস করার আছে আজকের ক্লাসে, একটু তাড়াতাড়ি করে শেষ করেন। আমার এখন পর্যন্ত টাস্ক যেটা বাকি আছে, একটা যোগের অঙ্ক আমাকে একটা এক্সাম্পল হিসেবে গ্রুপে আমি পোস্ট করে দিব। সো ফার দিস ইজ মাই টাস্ক, মানে পেন্ডিং টাস্ক। ওটা আমি ক্লাসে লেন্দি করি না, তাহলে ক্লাসটা স্লো হয়ে যাবে, এই জন্য ক্লাসের স্পিডটা ধরে রাখার জন্য ওটা স্কিপ করে গেলাম, গ্রুপে পোস্ট দিয়ে দিব। নেক্সট কারো কোনো কোশ্চেন নেই? ওকে, তাহলে আমি আলোচনায় চলে যাচ্ছি। হ্যাঁ, ওকে। সেটা হচ্ছে আমার কাছে একটা বই, যেটা আপনাদের একটু পপুলার একটা বই, এটা জাস্ট ভাই দেখানোর জন্য দেখাচ্ছি, আপনাদের এখন কিছু করতে হবে না ভাই, বই কিনতে হবে না। এই যে মেন্টরস এর ম্যাথ কোশ্চেন ব্যাংক, এই বেসিক্যালি একটা কোশ্চেন ব্যাংক, এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের কালেকশন, ঠিক আছে? জাস্ট ম্যাথের পার্ট গুলো তারা একসাথে করছে চ্যাপ্টার ওয়াইজ। এই বইটা খুব পপুলার, আপনাদের কিনতে হবে না, আমাদের এই ম্যাথগুলো এভাবে করে লাগবে না, আমরা অন্যভাবে ইয়ারলি যখন কোশ্চেন সলভ করবো তখন করবো। এখন ভাই একটা জিনিস বলি, আমরা যে বাস্তব সংখ্যার চ্যাপ্টার করলাম, এটা সব বইয়ে আমরা যখন ওই যে ক্যাট বইটা করবো, একটু অ্যাডভান্স লেভেল, সব জায়গায় এটাকে দেয়া থাকে নাম্বার সিস্টেম নামে। বা কোনো কোনো জায়গায় এই যে দেখেন এইখানে এই মেন্টরস বইটা তার ইন্টিজার, পজিটিভ, নেগেটিভ, অড, ইভেন, কনজিকিউটিভ নাম্বার, বেসিক অপারেশন, ফ্যাক্টর, মাল্টিপলস। এই যে ভাই একটু আগে যে গুণনীয় গুণিতক বলছিলেন না, এই যে ফ্যাক্টরস আর মাল্টিপলস, ফ্যাক্টরস হচ্ছে আপনার গুণনীয়ক যেগুলো ছোট, মাল্টিপলস গুলো হচ্ছে গুণিতক, হ্যাঁ। ঠিক আছে, আপনি এইভাবে মনে রাখতে পারেন দিস থিংস, মানে দিস টু রেইমস আর ইজি। ঠিক আছে, আপনার কনফিউশন আসবে না। ফ্যাক্টরস যারা ছোট, মাল্টিপলস বুঝতেই পারতেছেন যে আমার চেয়ে বেশি বড়, যাকে গুণ করবো। তারপর দেখেন ভাই ডিভিজিবিলিটি রুল, প্রাইম নাম্বার, লসাগু গসাগু, ঠিক আছে, ফ্র্যাকশনস, ডেসিমালস, রিয়েল নাম্বার, নাম্বার লাইন, অ্যাবসলিউট ভ্যালু, রেসিপ্রোকাল। ঠিক আছে, এই যে 1 থেকে 8 মেন্টরস এর কোশ্চেন ব্যাংকটাতে, এইটা আমরা সব করে ফেলছি একটা রিয়েল নাম্বার চ্যাপ্টার হিসেবে, বা এরপরে আরো একটা যেটা ছোটখাটো বর্গমূল টর্গমূল মিলে চ্যাপ্টারে। তাই তো এই পর্যন্ত আপনারা বুঝতে পারতেছেন এই টপিক আমাদের ওই প্রথম 2টা চ্যাপ্টারে কাভার হয়ে গেছে। এই যে এখানে বাস্তব সংখ্যার বর্গমূল, লসাগু গসাগু, এই পর্যন্ত 3টা চ্যাপ্টারে সব আমরা কাভার করে ফেলছি, আমরা করছি। এটা কি আপনাদের কাছে ক্লিয়ার? মানে এই বইয়ের টপিক গুলো জাস্ট বলতেছি, আপনারা এই বই জি করতে ভাই। হবে না। তো এই টপিক জি গুলো ভাই। আমরা ওখানে করছি, রাইট? এই টপিক গুলো আমরা এখানে করছি। ঠিক আছে, এবার আমি আপনাদেরকে যেটা আজকে আলাপ করতে চাচ্ছিলাম, আপনারা যদি একটু মনে করে দেখেন, লেট মি শো ইউ যে আমাদের আসলে আজকের ক্লাসে আলোচনা করার বিষয় কি কি ছিল। সেটা হচ্ছে যে আমরা এই যে দেখেন টপিক গুলো থেকে কি কি পড়তে হবে, এটা অলরেডি আমরা জানি, রাইট? স্ক্রিন দেখতে পাচ্ছেন? এই টপিক গুলো থেকে কি কি পড়তে হয় আমরা অলরেডি 2-3টা ক্লাসে দেখছি। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমি একটা ফেসবুক স্ক্রিন দেখাচ্ছি। জি। আচ্ছা, এই টপিক গুলো এখন আমি যেটা আলোচনা করবো ভাই, এই টপিক গুলো থেকে আইবিএ, বিসিএস, ব্যাংকে, আপাতত আজকে তো আইবিএ দেখবো, সিমিলার জিনিসগুলো বিসিএস ব্যাংকে আসে, কি কি প্রশ্ন আগে আসছে। ঠিক আছে, এটা জাস্ট দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে কিছুটা কনফিডেন্স দেয়া যে উই আর অন দ্য রাইট ট্র্যাক, বা আপনি যে পড়তেছেন আপনাকে আসলে কিভাবে বুঝে পড়তে হবে, আপনি যেই প্রশ্নগুলোই পরীক্ষায় পাবেন এটা দেখানো। বিকজ আমরা যেই পরীক্ষাটা দিতে যাচ্ছি তার সম্পর্কে আমার যত ভালো ধারণা থাকবে, আমার কনফিডেন্স তত বেটার থাকবে, আমি বুঝতে পারবো যে আই এম অন দ্য রাইট ট্র্যাক। আচ্ছা, এই টপিক গুলো কোন কোন বই থেকে কতটুকু পড়তে হবে এইটা মোটামুটি আপনারা অলরেডি আলোচনা করে ফেলছি। সেটা হচ্ছে কি, আমরা 9-10 এর বইগুলো যখন পড়বো, এরপরে আমরা অ্যাডভান্স লেভেলে আমরা ক্যাট বইটার থেকে পড়বো, রাইট? ঠিক আছে, আবার যদি আমি একটু রিকল করি, সেটা হচ্ছে যে জাস্ট আমি একটু আপনাদেরকে দেখাই, আপনারা যদি অলরেডি ভুলে গিয়ে থাকেন সেক্ষেত্রে আমি জাস্ট আপনাদের একটু মনে করায় দেই, জাস্ট এ মিনিট।
আচ্ছা, সরি, ওকে, একটু স্লো হয়ে গেলাম। ওকে, এই যে ভাই আপনারা যে এখানে মনে করে দেখেন আমরা যেটা আলটিমেটলি করছিলাম, দেখেন 9-10 এর বইটা আমরা এখন শেষ করতেছি, দেন আমরা টপিক ওয়াইজ যখন ফুল সিলেবাস কভার করবো ওইটা আমরা আসলে ক্যাট বইটা থেকে করব। সো এত দুইটা জিনিস আমাদের আলটিমেটলি করলেই ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এইভাবে গুলা শেষ করাবো, আমরা ডিরেক্ট ক্যাট বইটা শুরু করব। সো কোন ক্যাট বই থেকে আমরা কতটুকু করব সেটা আসলে অলরেডি আপনারা যখন ওইটা আজকে দেখাবো এখন একটু ক্লিয়ার হবে যে আসলে কোশ্চেন গুলো যখন সলভ করবো। বাট ওইখানে ক্যাট বইতে আমরা সরাসরি চলে যাবো একটু জিম্যাট জিআরই এই লেভেলের অঙ্কগুলাতে, দেন হচ্ছে আইবি এর কোশ্চেন লেভেলের অঙ্কগুলাতে। ওইটা একটু একটু কি বলা যেতে পারে, ট্রিকি ম্যাথ হবে, নট এই 6-7 এর বই বা 9-10 এর বই থেকে কঠিন, ঠিক আছে? সো আমরা একটু দেখি যে আসলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে কেমন অঙ্কগুলা আসছে, ঠিক আছে? আমি ডিরেক্টলি আপনাদের এখানে একটু চলে যাই যে চ্যাপ্টার 1 দেখেন। এখানে একটা জিনিস দেখেন ভাই, এই যে আপনারা জাস্ট আইডিয়া দেখাচ্ছি, দেখেন আপনারা যে আমরা যে বইগুলোতে যা পড়ছি সেই জিনিসগুলো এখানে সব সেম জিনিস ভাই, বিশেষ করে এটা একদম 100% সেম জিনিস। দেখেন এই যে আমি যদি একটা জিনিস বলি, ফ্র্যাকশন কাকে বলে, আপনি ওখানে ভগ্নাংশ কাকে বলে এই ডেফিনেশন কি ক্লাস 6 এর বইয়ে পড়ছেন বলেন ভাই, একটু কথা বলেন, হ্যাঁ, পড়ছেন? ছিল। এই জিনিসগুলো জি আলটিমেটলি ভাই। ওখানে সেট অফ ইন্টিজার্স, এই জিনিসগুলো আমরা ওখানে সব পড়ে আসছি, ঠিক আছে? এ টু জেড আমরা এখানে পড়ে আসছি প্রত্যেকটা জিনিস, ঠিক আছে? সো ভাই আমি জাস্ট আপনাদেরকে এবার একটা কোশ্চেন দেখাই, আমি ডিরেক্টলি আপনাদের একটা এমবিএ এর কোশ্চেন দেখাই। আচ্ছা, দেখেন ভাই, এই যে এমবিএ 3-4 সালে একটা কোশ্চেন আসছে, 12 নম্বর কোশ্চেন, ইফ এম ইজ অ্যান ইভেন ইন্টিজার এন্ড এন ইজ অ্যান অড ইন্টিজার, বোথ আর পজিটিভ নাম্বারস, হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ইভেন। একটা জিনিস বলে রাখি, এই কোশ্চেন পরীক্ষার হলে আসা সবচেয়ে টাফ কোশ্চেন, ঠিক আছে? এই ধরনের কোশ্চেন গুলো আমি আপনাদের পরে ট্রিক্স হিসেবে শেখাবো। বাট যদি এটার কমন একটা এক্সাম্পল বলি, আপনার এই কোশ্চেন সলভ করার উপায় কি? এম একটা ইভেন ইন্টিজার, আমি ধরে নিব এম হচ্ছে কত, তাহলে 2 এর যে কোনো একটা গুণ, তাই না? 2, 4, 6 যে কোনো একটা কিছু ধরবো, রাইট? এন একটা অড ইন্টিজার, এন কে আমি ধরবো কি 3, 5, 7 কিছু একটা ধরবো, রাইট? তাই তো ভাই? আপনারা কি শুনতে পাচ্ছেন? কথা শুনতে পারলে একটু রেসপন্স করেন। জি ভাইয়া। জি ভাই, হ্যাঁ ভাইয়া। জি ভাই, এবার দেখেন ভাই, আমি যে কথাটা বলছি না এতটুকু পর্যন্ত, এতটুকুর মধ্যে একটা ভুল করে ফেলছি। সেই ভুলটা কি জানেন? আমি যে উদাহরণ এক্সাম্পল গুলো ধরছিলাম এম আর এন এর ভ্যালু, যেহেতু বলছে বোথ আর পজিটিভ নাম্বার তাই কারেক্ট ছিল। বাট যদি এই কথাটুকু বলা না থাকতো বোথ আর পজিটিভ নাম্বার, আমাকে মাস্ট এম এর ভ্যালু একটা ধরতে হতো, ধরেন -2 ও একটা ইভেন, 2 ও একটা ইভেন, -4 ও একটা ইভেন, 4 ও একটা ইভেন, এভাবে করে মাথায় রাখতে হতো। এই জায়গাগুলোতে আমাদের মিস হয়ে গেলে এই অঙ্কগুলো ভুল হয়। এই জন্য বলছি যে এগুলো আসলে এই অঙ্কগুলা সবচেয়ে বেশি টাফ অঙ্কগুলোর মধ্যে একটা। বাট দেখেন এই দুইটা জিনিসকে যদি আপনি কিছু স্যাম্পল ম্যাথ নেন, এরপরে এই প্রত্যেকের জিনিস ক্যালকুলেট করেন, ইজেন্ট ইট ইজি, ইজিলি বের করতে পারবো কিনা? যেমন এম এর ভ্যালু ধরলাম 2, 2 স্কোয়ার যোগ এন স্কোয়ার, ভাই এটা কি আমি ইজিলি বের করতে পারবো যে আসলে ভ্যালুটা কত আসে স্যাম্পল? সিমিলারলি বি বের করবো, সিমিলারলি এত বের করবো। আপনাকে যেটা বের করতে বলছে হুইচ ওয়ান মাস্ট বি ইভেন, হুইচ ওয়ান মাস্ট বি ইভেন। আমরা ক্যালকুলেট করে যেটা দেখবো যেটা আসলে ইভেন আসতেছে সেটা কখনোই অড আসতেছে না, সেই একটা ভ্যালুকে আমরা করবো। বাট এগুলো আমি আরেকটু ডিটেলস এক্সাম্পল দিয়ে করাবো টপিক করানোর সময়। কিছু ছোট এইখানে আলটিমেটলি ভাই এই অঙ্কটার ট্রিক্সটা কি জানেন? এম আর এন এর মান কেমন ধরে টেস্ট করতে হয় এতটুকু আমাকে শিখতে হবে, যে ভাইয়া এম এর পসিবল কি কি মান ধরলে এই সবগুলা কেস আমি এখানে কভার করতে পারবো, এন এর পসিবল কি কি মান ধরলে আমি সবগুলা কেস কভার করতে পারবো। আপনার এখানে আলটিমেটলি চেক করতে হবে কি, দেখেন বলছে হুইচ ওয়ান ফলোইং অফ দ্য হুইচ মাস্ট বি ইভেন, এর মধ্যে আমি প্রত্যেকটা আমার টার্গেট কি জানেন? তাহলে এই অঙ্ক সলভ করার সময় আমি প্রত্যেকটা অড বানানোর ট্রাই করব, যাকে এম আর এন এর কোনো মান দিয়ে আমি অড বানাইতে পারবো না সেটাই হচ্ছে মাস্ট বি ইভেন, রাইট ভাই? তাই তো নাকি? ক্লিয়ার? জি রাইট রাইট। তো আমি ট্রাই করবো, যেহেতু বলছে মাস্ট বি ইভেন, আমি তাহলে বানানোর ট্রাই করবো অড, দেখি তো এম এর এমন কোনো মান নিয়ে ওর অড বানাইতে পারি কিনা, এন এর এমন কোনো মান নিয়ে অড বানাইতে পারি কিনা এম আর এন এর। এইটা আমরা মানগুলা ধরার কিছু ট্রিক্স যখন আরেকটু ডিটেলসে করবো তখন দেখবো। আপাতত সামনে আগাচ্ছি। হ্যাঁ, এবার দেখেন ভাইয়া, এম ইজ এ সেট অফ 5 কনজিকিউটিভ ইন্টিজার্স। কনজিকিউটিভ মানে কি ভাই? একটার পরে আর একটা, রাইট? ক্রমিক সংখ্যা, তাই না? তাই তো? হ্যাঁ, জি ক্রমাগত। ভাইয়া। ক্রমিক সংখ্যা মনে জি করেন ভাইয়া। বলছে হুজ অ্যাভারেজ ইজ 4, দেখেন এম বলছে হুজ অ্যাভারেজ ইজ 4। ভাই আপনাদেরকে একটা জিনিস জিজ্ঞেস করি এবার, ক্রমিক সংখ্যাগুলোর মধ্যে পার্থক্য কত হয় বলেন তো? এই পুরো অঙ্কটার ক্ষেত্রে এই পুরো অঙ্কটা একটা মাত্র জিনিস শেখার আছে, সেটা হচ্ছে কি ক্রমিক ক্রমিক সংখ্যার ডেফিনেশন। আচ্ছা, তাহলে অ্যাভারেজ যদি 4 হয় তাহলে কি হবে দেখেন, তার মানে মাঝের সংখ্যাটা 4, যেহেতু বলছে 5টা সংখ্যা, মাঝের সংখ্যাটা 4, 4-এর পরে থাকবে 5, 5-এর পরে থাকবে 6, আর তার ঠিক পিছনে থাকবে আরো দুইটা অঙ্ক 2 আর 3, রাইট? মানে 3 আর 2, তাহলে এটার অ্যাভারেজ 4 হওয়া সম্ভব, রাইট? যেহেতু বলছে 5টা কনজিকিউটিভ নাম্বার। এটা কি আপনারা ক্লিয়ার ভাইয়া?
ক্লিয়ার ভাই জি ভাইয়া। জি যেহেতু ভাইয়া। কনজিকিউটিভ নাম্বার বলে দিচ্ছে, ডেফিনেটলি চাইলে 4 হইতে হবে, এভারেজ যেহেতু বোঝা যায় মানে 4 হইতে হবে মিডলম্যান। একই রকম n ইজ এ সেট অফ 7 কনজিকিউটিভ ইন্টিজার্স হুজ এভারেজ ইজ 7। একই রকম 7 মাঝখানে থাকবে, তারপরে থাকবে 3টা, তার পিছনে থাকবে 3টা, রাইট? তাই তো? জি ভাইয়া। জি ভাই ভাই আপনি এই কয়টা জিনিস যখন লিখে ফেলবেন, আপনার এই অঙ্কের অ্যান্সার বের হয়ে গেছে। হাউ মেনি মেম্বার্স অফ সেট n আর অলসো মেম্বার্স অফ সেট m? তাহলে ভাই খেয়াল করেন, m এর মেম্বার কত আছে? 1 থেকে 6 পর্যন্ত, রাইট? সরি, 2 থেকে 6 পর্যন্ত, রাইট? আর n এর মেম্বার আছে, একই রকম বসাবেন। এই দুইটার মধ্যে যে কয়টা কমন, এটা আলটিমেটলি এই কোশ্চেনের অ্যান্সার, রাইট? মানে হাউ মেনি মেম্বার্স অফ n আর অলসো মেম্বার্স অফ m, n থেকে যে কয়টা m এর মধ্যে আছে ওই কয়টাই আলটিমেটলি অ্যান্সার, রাইট? এই অঙ্কটা কি ক্লিয়ার ভাই? 4 আর ক্লিয়ার ভাই 5। এক্স্যাক্টলি, মানে আমি জানি না আসলে, আমি করতেছি না এখানে স্ক্রিনে। ভাই আলটিমেটলি ব্যাপারগুলো দুইটে হচ্ছে এইখানে আপনাকে অনলি ডেফিনেশন গুলোই এখানে আমার শিখতে হবে। ডেফিনেশন শেখা হয়ে গেলে এই জিনিসগুলা জাস্ট বারবার আমার সলভ করে করে প্র্যাকটিস করতে হবে। দেয়ার ইজ নাথিং এক্সেপশনাল। এই জায়গায় আমি যেটা দেখাচ্ছি যে ইংলিশ কোশ্চেন, এখানে ভাই আমি সবচেয়ে বড় যে ঝামেলাটা করতেছি, আপনাকে ইংলিশ কোশ্চেন পড়ে বুঝাই দিচ্ছি। এইটাই সমস্যা হয়ে যাচ্ছে। আপনাকে এটাই খালি শিখতে হবে। ওই যে বারবার বলতেছি ভাই, রিডিং স্কিল, রিডিং স্কিল। আপনাকে শিখতে হবে এই কোশ্চেনটা পড়ে নিজের থেকে এই বাংলায় ট্রান্সফার করা বা ম্যাথমেটিক্সে ট্রান্সফার করা। এইটাতে এক্সপার্ট হয়ে গেলে ডেফিনেশন আপনি জানেন, কনজিকিউটিভ নাম্বারের ডেফিনেশন আপনি জানেন। দেয়ার ইজ নাথিং এক্সেপশনাল, দেয়ার ইজ নাথিং টাফ। তো আমি এই জায়গাগুলোতে ভাই আমি একটা জিনিস বলি। টিপিক্যালি একটা একজন আমাকে কবে যেন ফোন দিলেন, কেউ একজন আমাকে মাঝে ফোন দিয়েছেন, সে খুবই সুন্দর করে আমাকে একটা মানে বলে রিকোয়েস্ট করছে, ভাইয়া আমি এই জায়গাগুলোতে বুঝতে পারতেছি না, অনেকদিন ধরে করি না, এগুলো সহজ, বাট হচ্ছে যে আমাকে যদি একটু একটা করে জিনিস বুঝায় দেন। তো আমি তাকে ফোন কল ব্যাক করে তাকে বললাম যে ভাই আমি তো তোমাকে এই জিনিসগুলো বুঝায় দিব না। তুমি যদি ক্লাস 6 এর বই, 7 এর বইয়ের এক্স্যাক্টলি বাংলায় লিখে দেওয়া জিনিস পড়ে বুঝতে না পারো, ডেফিনেটলি ব্যাংক, বিসিএস, আইবিএ, দিস আর নট ফর ইউ। আমি তোমাকে বুঝিয়ে দিতে পারি, লাভটা কি? ফর এক্সাম্পল আমি আপনাদেরকে, তাকে আমি যে এক্সাম্পলটা বলছিলাম সেটা বলি। ধরেন আমাদের পরীক্ষায় ইংলিশে প্যাসেজ আসে, রাইট? একটা প্যাসেজ দিয়ে দেন 5টা কোশ্চেন দেয় যে এটার অ্যান্সার বের করো, রাইট? দেয় কিনা? এরকম কোশ্চেন তো আমরা পাবোই, রাইট? রাইট, সবাই একটু কথা বলেন। রাইট। জি ভাইয়া আচ্ছা, এখন জি আমি কি ভাইয়া। করলাম, মনে করেন 50টা ক্লাস নিলাম বা 100 ক্লাস নিলাম, ধরে না 100 ক্লাসে 100টা প্যাসেজ আমি পড়ে পড়ে আপনাকে ব্যাখ্যা সহ বাংলায় ট্রান্সলেট করে বুঝাই দিলাম। আপনারা সবাই তখন পরের 5টা কোশ্চেনের অ্যান্সার দিতে পারবেন, বাট পরীক্ষায় জিন্দেগিতে পারবেন না। বিকজ আপনাকে আমার শেখাইতে হবে, ভাই তোর প্যাসেজ দরকার নেই, তুই প্যাসেজটা পড়ে সেইখান থেকে মূল ভাবটা বের করে 5টা কোশ্চেনের অ্যান্সার বের করতে পারোস কিনা। এটা যে আমি করে দিলাম, তাহলে তো পরীক্ষার হলে তুই আমারে ফোন দিবি, আবার পরীক্ষার হলে তোমার ভাইয়া আপনি কই? তো এইটাই তো চ্যালেঞ্জ। আমি তো তোমাকে শিখাইতে চাচ্ছি না, আমি চাচ্ছি যেটা তুমি নিজে শিখতে পারলে পরীক্ষায় পারবা সেটা সামাও শেখো, সেটা তোমাকে আমি তোমার থেকে শেখায় বের করে নিয়ে আসবো। দ্যাটস ওয়াই আমি ম্যাথ গুলো তোমাকে, আমি আজকে যে কোশ্চেন ধরে ধরে আমি ডিসকাস করতেছি, বাট আমি তো ভাই বইয়ে ক্লাস 6, 7, 8, 9 এর বইয়ে থাকা ম্যাথ আমি তোমাকে বোঝাবো না। ক্যাট বই করার সময় আমি তোমাকে অনেক ম্যাথ হাতে কলমে দেখাই দিব, বাট এইগুলো আমি দেখাবো না। আপু তুমি আবার ট্রাই করো, আপু না ভাইয়া ছিল ভুলে গেলাম, যা তুমি আবার ট্রাই করো। তুমি যদি 5বার পড়ার পরে না বুঝো, দেন এক্স্যাক্টলি অঙ্ক নাম্বার সহ আমাকে বলো, আমি ওই অঙ্কটা স্পেসিফিক তোমাকে বুঝাই দিব। আপনারা কি আমার পয়েন্টটা ধরতে পারছেন ভাইয়া? মানে অবজেক্টিভ বা পারপাস কেন আমি বুঝাই দিচ্ছি না, এই জিনিসগুলো ভাইয়া ধরতে পারছেন? জি ভাইয়া, পারপাস জি বুঝেছি। জি। ভাইয়া এখন আমাকে আপনারা একটু বলেন, কারো যদি এটাতে অবজেকশন থাকে যে ভাই আমি এই মেথডে আমি রাজি না, বা এই মেথড আসলে আমার জন্য অ্যাপ্লিকেবল না, এরকম কেউ থাকলে একটু বলেন। আপনি যদি মানে আপনার যদি এর বাইরে কোনো ইয়ে থাকে সেটা একটু বলেন, আপু, আপু, ভাইয়া, হোয়াট এভার। বাট দিস ইজ, এই ইয়ে থেকে আমি সরবো না, মানে আমাকে এটাই আমার চ্যালেঞ্জ, আপনার থেকে সেরাটা বের করে নিয়ে আসতে হবে। ওই যে বললাম প্রথমে আদর করে, না হলে গলায় পাড়া দিয়ে, যে কোনো ওয়েতে আমাকে বের করতে হবে। যে আপনি যেন পারেন, আমি পারলে তো লাভ নাই, সামহাও আমি চান্স পেয়ে গেছি, সামহাও পেয়ে গেছেন, আপনার তো ভাই চান্স পেতে হবে, আপনার চাকরি পেতে হবে। তো এই জন্য ভাই আমি এই অ্যাপ্রোচটাতে আগাবো। হ্যাঁ ডেফিনেটলি, যেটা যেমন আজকে যে অঙ্কটা একজন দেখলাম বললাম, দেখলাম 4-5 জন পারেন, ওকে আমি গ্রুপে একটা স্যাম্পল ম্যাথ করে দিয়ে দিব। তো আপনি ভিডিও দেখলে ক্লিয়ারলি বুঝতে পারবেন। ওকে আমি নেক্সট, এখানে আর এক্সাম্পলে যাবো না, আমি ডিরেক্টলি আমি একটু ইসে চলে যাব, আমাদের অন্যান্য যে টপিক গুলো আছে। আমি জাস্ট সরি, ভাই কাইন্ডলি কেউ আর পরে মেসেজ দিয়েন না যে ভাই মেন্টরস এর পিডিএফ বইটাকে আমাদের একটু দেওয়া যাবে না, আমি পাইরেসি একদমই অ্যালাউ করি না, এটা ক্লাস নেওয়ার সুবিধার জন্য জাস্ট আপনাদেরকে একটু দেখাতে, আপনাদের বই কিনতে হবে না। হ্যাঁ আমি একটা জিনিস একটু চলে যাচ্ছে, আমাদের যে জিনিসগুলো আমরা পড়ছি যে পার্সেন্টেজ, কনসেপ্ট নাম্বার 14, ঠিক আছে? পার্সেন্টেজ আমরা অলরেডি আমাদের পার্সেন্ট চ্যাপ্টারটা আমরা ক্লাস করছি, ঠিক আছে? তো এটা 139 পুরোপুরি তো মিলবে না, স্টিল আমি একটু যাচ্ছি।
আচ্ছা, এক্সারসাইজ 14, ঠিক আছে। এটাই আমাদের পার্সেন্টেজের চ্যাপ্টার। ভাই এখানে কিছু টাফ অঙ্ক পাবেন, বাট সেটা আমরা ক্যাট বইয়ে ডিটেলসে করবো। আর আমি এখন দেখাতে যে বেসিক কনসেপ্ট আমরা যে পার্সেন্টেজে যা শিখলাম সেটা বেসিক কনসেপ্ট সরি, এখানে কিভাবে আমাদের কাজে লাগবে, ঠিক আছে। আচ্ছা, এই দেখেন ভাইয়া, প্রথম অঙ্কটাই, আচ্ছা এটা বিবিএর কোশ্চেন, আমি আপনাদেরকে এমবিএ দিয়ে দেখা, আপনারা সবাই এমবিএ এর পরীক্ষায় দিবেন, যেহেতু আমি একটা এমবিএ এর ম্যাথ বের করি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, একটু উপরে অলরেডি আসতে দাও দেখি, একটু রিসেন্ট কিছু ম্যাথে যাই, এগুলা সিমিলার ম্যাথ রিপিট হয় ভাইয়া। আচ্ছা ওকে, আমি ওকে, এই যে দেখেন 38 নাম্বার অঙ্ক, এমবিএ তে আসছিল, এ ফুটবল টিম হ্যাজ ওন 40 গেমস আউট অফ 60 প্লেড। একটা ফুটবল টিম 40টা ম্যাচ জিতছে, কয়টা ম্যাচের মধ্যে? 60টা ম্যাচের মধ্যে, রাইট? তাই তো ভাই, একটু কথা বলেন। ইয়েস ইয়েস। জি ইট ভাইয়া। হ্যাজ 32 মোর গেমস টু প্লে, আরো 32টা ম্যাচ সে খেলবে। হাউ মেনি অফ দিস মাস্ট দ্য টিম উইন টু মেক ইট এ রেকর্ড 75% উইন ফর দ্য সিজন? পুরা সিজনে সে কয়টা 75% ম্যাচ জিততে চায়, তাই তো? ঠিক আছে, অলরেডি 60টা খেলে ফেলছে, 40টা জি জিতছে। ঠিক আছে। তাই আমাকে একটা জিনিস এবার বলেন, সবাই বলবেন, পুরা সিজনে সে টোটাল কয়টা ম্যাচ খেলবে ভাইয়া? 92টা। 92টা 92টা। 92টা 92। হ্যাঁ, কিভাবে আসছে 92? সবাই একটু বলেন ভাইয়া, এখানে সে টোটাল ম্যাচ খেলবে কয়টা? বলতেছি না, সবাই কথা বলতে বলতেছি। 92টা। 92। বলছি, আমার কোনো হাত টাত তোলার ব্যাপার নাই, তুই অঙ্কটা দিঘা বল। 92টা। ওকে, 92টা। এবারে আসি, সে পুরা ভাইয়া সিজনে মাঝখানে ভয়েস সে পুরা সিজনে 75% ম্যাচ জিততে চায়, তাইলে টোটাল কয়টা ম্যাচ তার জিততে হবে ভাইয়া? 69। এভাবে না বলে আপনার এরকম বলেন যে ভাইয়া 92 এর 75%, রাইট? জি তাই তো, Yes, বের করবো কিভাবে? জি ভাই 92 আমি আমি কোনো হোয়াইট বোর্ড টাইট বোর্ড কিছু ইউজ করতেছি না, বিকজ আমি আপনাদেরকে এখন থেকে চাই মুখে মুখে অঙ্ক করতে পারতে হবে, একদম যে জায়গায় গিয়ে খালি যোগ বিয়োগ গুণ ভাগ করা লাগবে ওইখানে আমরা হাতে দিব। আলটিমেটলি তাহলে ভাই কত? 92 ইন্টু 75 ভাগ 100, রাইট? জি Yes. ভাইয়া। জি ভাইয়া। ভাই এবারে আমাকে একজন বলেন যে এইটা বুঝতে পারেন নাই যে সিজনে তার টোটাল ম্যাচ জিততে হবে 92 ইন্টু 75 ভাগ 100। এইটা আর একটা জিনিস বলি, খাতা কলম নিয়ে ক্লাস করতে বসছেন, প্রত্যেকের সামনে কি খাতা কলম আছে? জি 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 ভাইয়া। ভাইয়া। জি জি আছে। ভাইয়া। জি ভাই আছে। আমি জি ভাইয়া, বেশি প্রত্যেকটা দিন কথা বলবো। মানে আল্লাহর নাম নিয়ে বসি যে এগুলোর সাথে যেন খারাপ ব্যবহার করা না লাগে। আমি কতক্ষণ ধরে বললাম যে ভাই সবাই একটু কথা বলেন, কোনো কথা নেই, যে গালি দিলাম সবার মুখ খুলছে, কেন রে ভাই? এইটা এই বয়সে যায় আপনাদের সাথে? যাই হোক, তাহলে 92 ইন্টু 75 ভাগ 100, এটা সবাই বুঝতে পারছেন আপু, মানে আপু ভাইয়া? জি ভাইয়া। ভাই জি ভাইয়া। এইখান থেকে বুঝতে যেটা পারছি। বের হবে সেটা থেকে 40 বিয়োগ করলে এই কোশ্চেনের অ্যান্সার চলে আসবে, রাইট? তাই তো? ওকে। জি ভাইয়া। জি এই দেখেন জি, ভাইয়া, জি। এই অঙ্কই রিসেন্ট টাইমেও আসতেছে। তো এই হচ্ছে পার্সেন্টেজের ম্যাথ। আপনি আমারে বলেন ভাই, এই ম্যাথ পারার জন্য ক্লাস 10 এর চেয়ে বেশি কিছু করা লাগে? বাট জি চ্যালেঞ্জটা না। হচ্ছে, এই অঙ্কটা করার সময় আপনি একবারে ওই লাইনটা লিখতে পারবেন কিনা, যে 92 ইন্টু 75 ভাগ 100 মাইনাস ভাইয়া 40। ভয়েস ক্র্যাক হচ্ছে, চলে যাচ্ছে। সরি, কথা শোনা যাচ্ছে না না ভাইয়া, মাঝ ভাই? সবাই কি শুনতে পাচ্ছেন? মানে আমার কি প্রবলেম হচ্ছে ভয়েসে? না না হ্যাঁ, সবাই আমরা ভাইয়া, আমরা শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি। ওকে ফাইন ফাইন, তাহলে মনে ওকে হয় আমার ওকে ওকে, ঠিক আছে, ওকে আপু। সো এইখানে ভাইয়া চ্যালেঞ্জটা কি জানেন? এই অঙ্কটা আপনার করার জন্য, দিস ইজ দ্য ভেরি ইজি ম্যাথ অফ দ্যাট এক্সাম। এই অঙ্কটা করার জন্য আপনার ভাইয়া হাইয়েস্ট সময় পাবেন 10 সেকেন্ড। 10 সেকেন্ডস, আমি আবারও বলতেছি 10 সেকেন্ডস। কোশ্চেন পড়া, সেটাকে ম্যাথমেটিক্সে কনভার্ট করা, যোগ বিয়োগ গুণ ভাগ করা। দিস ইজ দ্য চ্যালেঞ্জ। এইখানে 10 সেকেন্ডস এর যে সময়টা আপনি সেভ করবেন, আরো ধরেন 10-15-20 সেকেন্ড এভারেজ টাইম থেকে সেভ করলেন, সেটা আবার অন্য একটা অঙ্কে অ্যাপ্লাই করতে হবে। ভাই আমি আবার একটু আরেকটা অঙ্ক এক্সাম্পলে যাই। ভাই আমার মুখটা খারাপ করায়েন না, মানে আমি আসলে এগুলা চাই না, আপনারা এমনি করেন ভাই, ভালো মতো করেন। আমি এই যে গ্রুপে পোস্ট গুলা দেই, আমি দেখি সিন বাই 102 অ্যান্সার করছে, কমেন্ট করছে 4 জন 3 জন, বাকিরা কি ভাই? তোকে কি হাতে ঠোসকা পড়ছে? তোকে, তোরা কি ফেসবুকে ঢুকোস না? তোর কিবোর্ডে ওই সময় ইয়ে ওঠে না, বাটন চাপতে ওঠে না? জিজ্ঞেস করি সবাই পারবেন, আমি জাস্ট দেখাই ভাই, মানে গালাগালি যে করি, আমি জাস্ট একটু দেখাচ্ছি। মানে মেজাজটা এমন খারাপ লাগে, মানে কি কমু ভাই, দেখাচ্ছি। কোথায় জানি কবে যেন জিজ্ঞেস করলাম যে ভাই সবাই কি পারবি? আচ্ছা, এই যে লিখছি, ক্লাসগুলো বোঝা যাচ্ছে ভাই, 103 জন
এইটা সিন করছে, 21 জন কমেন্ট করছে, বাকি শুয়োরের বাচ্চারা কি তোকে কি মানে তোরা কিনে টাকা দিয়ে ভর্তি হস না? তোরা কি আমি এই কোশ্চেন এমনি এমনি জিগাইছি? ভাই আমি কেয়ার করতেছি তুই বুঝতেছিস কিনা, তুই আমার অ্যান্সার দিস না কেন? তোর তো আমারে মোটিভেটেড রাখতে হবে 5 মাস, আমি মোটিভেশন হারায় ফেললে তুই শেষ। তো তুই অ্যান্সার না করলে আমি মোটিভেটেড কেমনে থাকবো? তোর দায়িত্ব নিছি আমি, তুই আমার লগে কথা কস না, তুই মোটিভেশন আমারে মোটিভেটেড রাখতে পারস না। তোর আমি কইছি ভাই যে কয়দিন পর্যন্ত আমি মনে করবো এই ঘোড়া নিয়ে বাজি ধরে লাভ আছে ওই কয়দিন নিয়ে বাজি তুমি বাইর করে দিবি। তুই শালার পোশালা একটা কমেন্টের অ্যান্সার করতে পারস না, একটা সামান্য পোস্টের অ্যান্সার দেস না, তুই বুঝছস কি বুঝছস না, তুই রেসপন্স করো না, তোর নিয়ে আমি খাটবো কেন? আচ্ছা, আর একটা জিনিস দেখি, আমি লিখছি যে ভাই কারা কারা চান্স পাবেন এই 15 দিনের কম যদি ফিল আপ করতে না পারো তাহলে চান্স পাবি না, এটা আমি নিশ্চিত, ঠিক আছে? তো আচ্ছা, কেউ একজন মিস করছেন এই কমেন্ট গুলোতে দেখেন, এখানে আমি ওই যে কমেন্টে দিয়ে দিছিলাম যে বর্গমূলের কোন কয়টা জিনিস দেখতে হবে। যাই হোক, আমি কাজের হিসেবে ব্যাক করি ভাই। মানে মাঝে মাঝে আমি নিজে হতাশ হয়ে যাই যে কাগো নিয়ে আসলে আমি ইয়ে করতেছি। ওকে চলেন আর একটা ম্যাথ দেখি, ঠিক আছে? এমবিএ এর একটা ম্যাথ বের করি। আচ্ছা, এই যে ধরেন আমি র্যান্ডম বের করতেছি, ধরেন 63, a salesperson earns like sorry as commission 5% of on all sales between 2000 থেকে 6000 এর মধ্যে যে আর্নটা হয়, ঠিক আছে? তার মানে খেয়াল করেন ভাই 2000 এর উপর থেকে এবং 6000 পর্যন্ত যত টাকা আর্ন হয় তার 5% সে কমিশন পায়, রাইট? বুঝতে পারতেছি? জি And ভাইয়া। জি ভাইয়া 8% on all over sales, 6000 এর উপরে যত সেল হবে তার হচ্ছে 8%, রাইট? আচ্ছা, জি ভাইয়া জি if জি in a ভাইয়া। week his commission হচ্ছে 460 টাকা, তার কমিশন কত ভাই? 460 টাকা। what were his জি total sales? এখন ভাই একটা জিনিস বলি, নর্মালি আমি এখানে বুঝাই দিচ্ছি, বাট আপনারা আসলে আপনারা কোশ্চেন করতেছেন আজকে, মানে এইটাতে প্রথম 1000 পর্যন্ত সে কোনো কমিশন পায় না, রাইট? জি তাই তো? জি না জি দুই ভাইয়া। হাজার থেকে 6000 জি পর্যন্ত ভাইয়া। 5% কমিশন পায়, তাই না? আর জি 8% কমিশন পায় 6000 এর উপরে হইলে। জানতেছে তার টোটাল সেলস কত, ঠিক আছে? ভাই আমাদের বের করতে হবে এমন কোন ভ্যালু হইলে এটার এই কমিশন রেটটা 460 টাকা হয়, তাই না? নর্মালি আপনি মনে করেন সে এক্স টাকা তার হচ্ছে টোটাল কত হয়েছে ভাই, সেল হয়েছে, রাইট? আমরা এসব কিন্তু কি ধরে নেই, একটা ধরে নেই এক্স টাকা ধরেন সেল হয়েছে, তাহলে প্রথম 1000-এ সে কোনো কমিশন পাবে না, আমরা লিখলাম 1000 টান দিয়ে লিখলাম জিরো কমিশন, রাইট? দেন ভাইয়া 2000 থেকে 6000 এই অ্যামাউন্টটা কত আসলে, এই জায়গায় টোটাল কয় হাজার আছে? 4000, রাইট? তাই না? বা 5000 জি আছে? 2000 থেকে ধরেন, ও সরি, প্রথম না 2000 পর্যন্ত, সরি প্রথম 2000 মানে 199 পর্যন্ত সে কোনো কমিশন পায় না, সরি, ঠিক আছে? মানে 199 না, 1999 পর্যন্ত সে কোনো কমিশন পায়, 1999 কোনো কমিশন পায় না, না জি রাইট? না জি না ঠিক আছে, কোনো কমিশন পায় না। দেন 2000 থেকে 6000 পর্যন্ত এই জায়গাটা আমার টোটাল কত আছে ভাইয়া? এই জায়গায় 4001 টাকা আছে, রাইট? 4000 হ্যাঁ জি 4000 বা 4000, ধরেন 4000 আছে, ঠিক আছে? সেইখানে আমরা লিখবো 5%, 4000 এর 5% কত ভাইয়া? নর্মালি বের করলাম, এটা তো আমরা ইজিলি বের করতে পারবো, তাই না? ঠিক আছে, বের করলাম। তার সাথে আলটিমেটলি আমার আসবে দেখেন এক্স মাইনাস এবার 6000 ইন্টু 8%, রাইট? বলেন ভাই, তাই তো? জি ভাইয়া। একটা জিনিস দেখেন, জি ভাইয়া। 4000 এর 5% যোগ এক্স মাইনাস 6000 ইন্টু 8% ইকুয়ালস টু 460, রাইট? হ্যাঁ 460 ভাইয়া খাতায় হ্যাঁ লেখেন, খাতায় লেখেন, আবার বলতেছি এগুলো জি আমি জি মুখে রাইট বলতেছি, আমি এখানে লিখতেছি না, উদ্দেশ্য হচ্ছে সবাই খাতায় লেখার অভ্যাস করানো, মুখে বলতেছি। আবার দেখেন, খেয়াল করেন, 4000 ইন্টু 5% প্লাস এক্স মাইনাস 6000 ইন্টু 8% ইকুয়ালস টু 460, রাইট? এই তো জি ভাইয়া, এবার এইটারে আপনি জাস্ট সমাধান করতে পারলে আপনার এখান থেকে অ্যান্সার বের হয়ে গেছে, রাইট? তো ভাইয়া এই অঙ্কটা, এই যে এই লাইনটা যে বললাম 4000 ইন্টু 5% প্লাস এক্স মাইনাস 8000, সরি এক্স মাইনাস 6000 ইন্টু 8% ছয় ইকুয়াল 6000 ইন্টু 8% ইকুয়াল 460, এই লাইনটা আপনাকে এক লাইনে লিখে অঙ্ক শুরু করতে হবে। এর আগের কথাবার্তা যদি আপনি খাতায় লিখতে যান আপনি পরীক্ষার হলে পারবেন না। আপনার টার্গেট এইভাবে করে প্রত্যেকটা অঙ্ক ফার্স্ট লাইন থেকেই যেন আমি একবারে 3-4 লাইন আগে শুরু করতে পারি। এটা আপনি কখন পারবেন? বাসায় যখন এই অঙ্কগুলো ভেঙে ভেঙে অলরেডি করে যাবেন। আমি কিভাবে বুঝতে পারছি? এই জি জন্যই ক্লাস ভাইয়া 6-7 এর বইগুলা দেয়া, জি ভাইয়া জি ভাইয়া। এই জন্যই 6-7 এর বইগুলা দেয়া যে ভাই আপনি 6-7 এর বইয়ে যে স্টেপ বাই স্টেপ করে দিছে সেই স্টেপ বাই স্টেপ করে দেন স্টেপ গুলো স্কিপ করা শেখেন। না আমি একটু প্রফিট লসের অঙ্কেটা যাব, ঠিক আছে? এগুলো জাস্ট আজকে ডিসকাশন, আপনারা যা করছেন তাই পরীক্ষা আসতেছে, ঠিক আছে? আমি মানে এক্স্যাক্টলি প্রফিট লসের অঙ্ক যদি যাই এটা হচ্ছে 169, মানে ওই কনসেপ্ট গুলো এখানে পরবর্তীতে আসবে, ঠিক আছে? সো আপনারা আসলে যা বুঝতেছেন পার্সেন্টেজের যে কনসেপ্টটা, যে সামথিং বাই 100, এই যে 8% একটু আগে 5% বলেন, আপনি কি করবেন? 5/100 বসায় দিবেন, রাইট? তাই তো? জি ভাইয়া। একটু আগে যখন 8% বললাম আপনি 8/100 বসায় দিবেন, এটা আপনার বোঝাটাই আলটিমেটলি আমাদের অঙ্ক।
ঠিক আছে, ওকে। আমরা তাহলে একটু প্রফিট লসের অঙ্কটা যদি কয়েকটা অঙ্ক দেখি, ঠিক আছে। ওকে, সহজ জিনিস, প্রফিট বা লস এটা আমরা অলওয়েজ ক্যালকুলেট করি কিসের ভিত্তিতে বলেন তো? ক্রয় মূল্য ভাই ক্রয় মূল্য ক্রয় মূল্য, ক্রয় মূল্য ক্রয় মূল্য, রাইট। এই ক্রয় যারা মূল্য। অ্যান্সার গুলা দিচ্ছেন তারা অলরেডি এই ক্রয় এই মূল্য। জিনিস বুঝে ফেলছেন, এই জিনিস অলরেডি বুঝে ফেলছেন। ভাইয়া এখানে দেখেন আমি আপনাদেরকে, আচ্ছা 10 নম্বর অঙ্কটা দেখি। 5% merchandise of a trader was stolen and another 5% was damaged during transportation. সেখানে আপনার মার্চেন্ডাইজ টার্মটা নিয়ে হয়তো একটু প্রবলেম হচ্ছে। মার্চেন্ডাইজ মানে প্রোডাক্ট ধরেন, হ্যাঁ। 5% হচ্ছে চুরি হয়ে গেছে, আর 5% কি হয়েছে ভাই? নষ্ট হয়ে গেছে, রাইট? ড্যামেজ ড্যামেজ, হ্যাঁ নষ্ট ড্যামেজ হয়ে হয়ে গেছে। গেছে। At what profit should he sell the rest of the goods so that he can make an overall profit of 20%? ওভারঅল প্রফিট অফ 20%। একটা জিনিস বলছেন ভাইয়া, তার আগে প্রোডাক্ট ছিল মনে করেন 100 টাকার, নষ্ট হয়ে গেছে 5 টাকারটা, চুরি হয়ে গেছে 5 টাকারটা, রাইট? তাই তো? জি হ্যাঁ। তাহলে জি। তার আসলে এখন জি ভাইয়া। প্রোডাক্ট আছে কয় টাকার ভাইয়া? 90 টাকা 90 90 টাকা, 90 টাকা। 90 টাকা। 90 টাকার। বাট এই 90 টাকার প্রোডাক্ট সে আসলে কিনছিল কয় টাকায় ভাইয়া? 100 100 টাকায়। টাকা 100 100 টাকা। ওভারঅল প্রফিট করতে চায় কত? 20%। তাহলে ওভারঅল প্রফিট 20% করতে চাইলে সেগুলো বেচতে হবে কয় টাকায়? 120 টাকা। 120 টাকায়। 120 টাকায়। ভেরি গুড। তাহলে 90 টাকার জিনিস বিক্রি করতে হবে 120 টাকায়, রাইট? ইয়েস। জি ভাইয়া জি ভাইয়া 1 টাকার জিনিস বিক্রি করতে হবে কয় টাকায়? 100 টাকার জিনিস বিক্রি করতে হবে কয় টাকায়? এইটা অ্যান্সার, রাইট? হ্যাঁ, জি ভাইয়া। এই যে তাই তো, রাইট? জি জি। এবার একটা জিনিস জি বলি, ভাইয়া। এই অঙ্ককে যে প্রফিট লসের অঙ্ক বলবে সে একটা বোকাচোদা। এইটা বেসিক্যালি একটা পার্সেন্টেজের অঙ্ক। ডু ইউ এগ্রি? ইয়েস। জি জি ভাইয়া। জি ভাইয়া। তো এই জন্যই আমি বলছি প্রত্যেকটা জিনিস আসলে পার্সেন্টেজ আর এই লাভ লস এই অঙ্কগুলো কঠিন হয়েই যায় পার্সেন্টেজ অ্যাড করার কারণে। লাভ ক্ষতির অঙ্ক খুবই সহজ অঙ্ক, বাট পার্সেন্টেজ অ্যাড করার কারণে অঙ্কটা একটু জটিল হয়েছে। এখন আমাকে একটা জিনিস বলেন ভাইয়া, ক্লাস 6-7 এর বই করার পরে এই 10 নম্বর অঙ্ক যদি আপনি না পারেন, আমার পক্ষে আপনার চান্স পাওয়ানো সম্ভব? না ভাইয়া। নো। একমাত্র কারণ হচ্ছে আপনি এনাফ প্র্যাকটিস করতেছেন না। ঠিক আছে, আমি আবারও বলি ভাই, এই কোর্স করার পরে যদি আপনাদের কারো উন্নতি না হয়, ভাই সত্যি কথা বলি, আপনি ধরে নিবেন আপনার গাফিলতি আছে, আপনার জিন্দেগিতে হবে না। ঠিক আছে, কারণ আমি এখানে আপনাকে হাইয়েস্ট লেভেলে ফোর্স করবো আপনার ভিতর থেকে সবকিছু নিংড়ায় বের করার জন্য। ঠিক আছে, আমি হাতে ধরে কিচ্ছু করাই দিব না, আমি আপনাকে অলওয়েজ ফোর্স করবো যে ভাই তুই এভাবে করে কর, পারবি। আচ্ছা এবারে আসেন, আমি 24 নম্বর অঙ্কটা একটু দেখাচ্ছি। এ পেন ওয়াজ সোল্ড এট 10% লস। এই লাইনটা পড়া মাত্র আপনার খাতায় কি আসতে হবে বলেন তো ভাইয়া? 90 টাকা। 90, শাবাশ শাবাশ, 90 90 যে ভাই পেনটার ক্রয় মূল্য 100, আর হাই পেন দিয়ে বা একটা টান দিয়ে লিখবেন 90, রাইট? তার মানে এটা ক্রয় মূল্য ছিল 100, Right. বিক্রয় মূল্য 90। এই লাইনটা পড়া মাত্র পরের লাইনে যাওয়ার আগে আপনার মাথার মধ্যে এটা লেখা হয়ে যাইতে হবে, রাইট? খাতায়ও লিখতে পারেন, মানে প্রশ্নে ইফ দ্য সেলিং প্রাইস ওয়াজ 6 টাকা মোর। ভাইয়া এই অঙ্ক এমবিএ তে আসা সবচেয়ে পপুলার অঙ্কগুলোর মধ্যে একটা, রেগুলার আসে। দেখেন, ইফ দ্য সেলিং প্রাইস ওয়াজ টিকে 6 মোর, মানে 6 টাকা বেশি দামে যদি বিক্রি করতাম, then the seller could have made a profit of 5%. দেখেন, What is the then the purchase seller price? could have made, মানে যদি ও আরো যে দামে বিক্রি করছে আরো যদি 6 টাকা বেশিতে বিক্রি করতো তাহলে ওর টোটাল প্রফিট হইতো 5%। ক্লিয়ার? হ্যাঁ, What was the হ্যাঁ। purchase price of the pen? What was the purchase price of the pen? এখানে ভাইয়া দুইটা অঙ্ক আছে, আসলে আমার দুইটা অঙ্কের মধ্যে রিলেট করতে হবে। দুইটা অঙ্কেই কমন পার্টটা হচ্ছে ক্রয় মূল্য, সেটাই আমাকে বের করতে বলছে, রাইট? পারচেজ প্রাইস মানে কি? ক্রয় মূল্য। দুইটা অঙ্ক কি কি? ক্রয় মূল্য। পেন ওয়াজ সোল্ড এট 10% লস, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হইলে আমি 90 টাকায় সেল করছিলাম, তাই না? আচ্ছা পরেরটা বলছেন এই 6 টাকা ভুলে যান, সেলার কুড হ্যাভ মেড 5% প্রফিট। আচ্ছা ভাইয়া 5% প্রফিট একটা জিনিসকে সেল করতে হইলে তার ইয়ে কত হইতে হয় ভাইয়া? বিক্রয় মূল্য কত হইতে হয়? 100 টাকা জিনিস 105, 105, রাইট? 105। এই দুইটা জিনিস আপনি 105 দুই সাইডে লিখে ফেলেন। এখন ভাই আমাকে একটা জিনিস বলেন, এই যে আমি 5% প্রফিট করতেছি আর 10% লস করতেছি, এই দুইটার মধ্যে গ্যাপ কত? 90 আর 105, তাই না? 15 মানে 15% ঠিক না, 15 টাকা গ্যাপ, তাই না? মানে ক্রয় মূল্য যদি, 100 into 6 হ্যাঁ মানে divided 650. রাইট, ব্যাপারটা হচ্ছে যে ভাই আমি যদি একটা জিনিস 100 টাকায় কেনা জিনিসকে 10% লসে বিক্রি করি আর 5% লাভে বিক্রি করি, তাহলে দুইটা বিক্রয় মূল্যের মধ্যে গ্যাপ কত ভাইয়া? 15 টাকা। 15 টাকা।
টাকা তার মানে 15 টাকা দুইটা বিক্রয় মূল্যের মধ্যে যদি 15 টাকা গ্যাপ হইতো তাহলে তার ক্রয় মূল্য কত ভাইয়া? এই কন্ডিশন দুইটাতে তার ক্রয় মূল্য 100 টাকা, রাইট? 100 টাকা। জি ভাইয়া। হ্যাঁ মানে যদি দুইটা জিনিসের মধ্যে আমার দুইটা বিক্রয় মূল্যের মধ্যে গ্যাপ 15 টাকা হয়, তাহলে আমার তার ক্রয় মূল্য কত? 100 টাকা, তাই না? 100 টাকা দুইটার মধ্যে গ্যাপ যদি 1 টাকা হয় তাহলে গ্যাপ হবে কত? 100/15, রাইট? দুইটার মধ্যে গ্যাপ জি যদি 6 টাকা হয়, তাহলে তার ক্রয় মূল্য কত? এই পার্টটা পুরো ঐকিক নিয়ম, রাইট? জি ভাইয়া। হ্যাঁ, এই টাইপের অঙ্ক প্রচুর পাবেন। এইখানে বেসিক্যালি 3টা পার্ট অঙ্কটার, ছোট ছোট 3টা অঙ্কের কম্বিনেশন। একটা হচ্ছে প্রথম লাইন, একটা হচ্ছে এই যে থার্ড লাইনের সেকেন্ড লাইনের সেকেন্ড পার্ট, আর একটা হচ্ছে পরেরটুকু ঐকিক নিয়ম, রাইট? ভাই এই 3টা কনসেপ্ট আমরা আলাদা করে ক্লাস 6 থেকে 10 এর বই ক্লিয়ার হয়ে আসছে। এখানে এসে জাস্ট রিলেট করব। আইবি এর পরীক্ষায় আমরা যে জিনিসগুলো পাবো, দোজ আর দ্য কম্বিনেশনস অফ শর্ট ম্যাথমেটিক্স। ছোট ছোট অঙ্কগুলোর এখানে জাস্ট একটু কম্বিনেশন। বাট আপনারা যারা ওইখানে হাতে কলমে ভালো মতো করে আসবেন, যেটা আমি বলছি, আমাদের পরীক্ষা কবে জানো? 7 তারিখ না? 7 জুলাই। 7 জি জুলাইতে আমি ভাইয়া। এই ছোট 7 ছোট তারিখ ভাই। ম্যাথগুলা আমি প্রত্যেকটা হুবহু তুলে দিব। আপনাদেরকে বলছি কি 30টা ম্যাথ দিব, 10 মিনিট টাইম দিব, অথবা 50টা ম্যাথ দিব, হয়তো 20 মিনিট টাইম দিব। হ্যাঁ, তাহলে দেখেন ওখানের একটা, এই 3টা ম্যাথ যদি এখানে ছোট ছোট আকারে থাকে, ঐকিক নিয়ম আর এই লাভ ক্ষতি, আপনি যদি 3টা 10 সেকেন্ড করে 30 সেকেন্ডে করতে পারেন, তাহলে 24 নম্বর অঙ্কটা আপনি রিয়েল পরীক্ষা 30 সেকেন্ডে করতে পারবেন, রাইট? জি ভাই। আর জি ভাই। 30 সেকেন্ডের সাথে আমি আরো ধরে নিলাম, ধরেন 10 বা 15 সেকেন্ড আপনার আরো টাইম লাগবে এই কোশ্চেনটাকে নিজের মাথায় ঢুকাইতে। লিস্ট আপনি 1 মিনিটে পারবেন, রাইট? জি ভাইয়া। তবে আমি আসলে এইভাবে করে আমরা আগাইতে চাচ্ছি। ক্লিয়ার ভাইয়া? তো আপনারা যারা এখন ফাঁকি মারবেন, ওই ক্যাট বই কেন, ক্যাট ডগ কোনো বই বুঝবেন না। তো এই জায়গাগুলোতে ভাই ফাঁকি মারেন না। আমি জাস্ট এক্স্যাক্টলি সত্যি কথা বলি, ক্লাস 6 থেকে 10 এর বইগুলা লিটারালি 3-4 দিনের পর আমি 15 দিন টাইম দিচ্ছি। কেন দিছি ভাই? আল্লাহর রাস্তায় সময়টা 10 বার 15 বার কাজে লাগান, 30টা ম্যাচ যেন 10 মিনিটে করতে পারেন। ওইভাবে করে নিজেকে প্র্যাকটিস করেন, ঠিক আছে? তো ভাই আপনারা কি এতটুকু বুঝতেছেন যে মানে আমরা যে অঙ্কগুলা করতেছি আলটিমেটলি আমার ওইগুলাই পরীক্ষায় আসবে? ক্লিয়ার? এটা কি বুঝতে পারতেছেন? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাই। ভাই আপনারা এবার আপনাদের মতো করে কিছু কোনো কোশ্চেন থাকলে আবার করতে পারেন। আমাদের মোটামুটি এই যে এতক্ষণ যেটা দেখাইলাম ভাই, এগুলো আমার উদ্দেশ্য ছিল আপনাদেরকে কনফিডেন্স দেয়া যে হ্যাঁ, যা পড়তেছেন এগুলোই পরীক্ষা আসবে, এই কনফিডেন্সটা দেয়া। সো ভাই এখন আপনাদের কোনো কোশ্চেন থাকলে করেন, আমি নতুন একটা স্ক্রিন ওপেন করে একদম টু দা পয়েন্ট গিয়ে আপনাদেরকে হচ্ছে দিচ্ছি। বলেন, আপনাদের কোনো গল্প করেন না, খালি কোশ্চেনই করতে পারো না, গল্প করেন। ভাইয়া টপিকের বাইরে একটা কোশ্চেন টপিকের বাইরে? কত বাইরে এটা তো বুঝতেছি না, বকাও খাইতে পারেন। আচ্ছা করেন, বলেন বলেন বলেন। হ্যাঁ, ওই আইবিএস এ কি ওই এমসিকিউ পার্টটা টিকের পরে রিটেন খাতা কি দেখা হয় নাকি ওভারঅল লেখা হয়? ওভারঅল এমসিকিউ রিটেনে আলাদা করে তো খাতা দিবেন আপনাকে। মানে আপনি ওই রিটেন আর এমসিকিউ একই, মানে 3-4টা পার্টে আপনার আলাদা করে পাস করতে হবে। ম্যাথ পার্টে, তারপরে হচ্ছে আপনার অ্যানালিটিক্যাল পার্টে, ইংলিশ পার্টে, প্লাস রিটেন পার্টে। ওই যে আপনাকে যখন প্রথম যে খাতাটা দিবে, ওটা তো 4টা পার্ট আছে, না 3টা পার্ট। একটা জিনিস বুঝেন, ইটস নট ইংলিশ, ইটস রিটেন পার্ট এন্ড ইটস গ্রামাটিক্যাল পার্ট। আমি কি ভাই বুঝতে পারছি? এখানে আসলে ওইটা জি ভাই। পুরোটা একসাথেই দেখবে, সমস্যা নেই, এটা পুরো একসাথেই দেখবে। এটা মানে এমন না যে আপনি যদি কোনো একটা পার্ট রিটেন, ইভেন আপনি এমসিকিউ তে খুব ভালো করছেন, রিটেনে ফেল করছেন, তো লাভ কি? আপনাদের বাদ দিয়ে দিবে ভাই। ভাইয়া, বলেন। জি আপনার টাইমে কি কোনো মানে অন্য টপিক থেকে আসছে ম্যাথ, মানে আমরা যেগুলো এখন করছি এগুলোর বাইরে থেকে কোনো? ভাই এগুলার বাইরের থেকে তো কিছু পাইনি। আচ্ছা আচ্ছা। এগুলার বাইরে মানে এই কমন যেসব টপিক গুলো আমরা করবো, এর বাইরে থেকে তো ভাইয়া পাইনি। ভাই আপনার টাইমে জিওমেট্রি থেকে কিরকম ছিল কোশ্চেন? মানে ভাই আমি একটা সত্যি কথা বলি, জিওমেট্রি কোশ্চেন আইবিএ তে বা ব্যাংক ট্যাঙ্কে খুব সহজ হয়, খুবই সহজ কোশ্চেন হয় বুঝছেন একদম। এবং সবচেয়ে বড় সুবিধা হচ্ছে জিওমেট্রির পার্টটাতে টাইম খুব সেভ করা যায়। মানে আপনি পারলে পারবেন, না পারলে নাই, খুব সহজে টাইম সেভ করা যায়। আপনি যদি পারেন এটা জি 15-20 সেকেন্ডের মধ্যে পারবেন, যদি না পারেন পারবেন না। কিন্তু ইস্যুটা হচ্ছে কি, ওই যে বললাম জিওমেট্রিতে আমাদের স্কুল কলেজ লেভেলে আমরা যেভাবে পড়ে আসছি, জি এই ভাইয়া। জায়গাটাতে জি হচ্ছে ভাই মেইন প্রবলেম, যে আমি স্কুল কলেজ লেভেলে যেভাবে পড়ে আসছি, ওই জায়গাটাতে আমাদের আসলে প্রবলেম যে ভাই আমি তো আসলে এইভাবে প্র্যাকটিস করে যাই, মানে অ্যাপ্লিকেশন যদি বলি, অ্যাপ্লিকেশন তো আমি করে আসি নাই। আমি কি বুঝতে পারছি ভাই? জি জি। এই জায়গাটাতে ভাই আমরা প্র্যাকটিস করবো, আমাদের এটাতে খুব একটা সমস্যা আশা করি হবে না। আমি এরকম পাটিগণিতের মতো করি পরের অংশটা করাবো, আশা করি খুব একটা প্রবলেম হবে না, ঠিক আছে? জি জি ভাইয়া। তো হ্যাঁ বলেন ভাই, কোশ্চেন বলেন।
হ্যাঁ, আমার ভোক্যাব বেসড হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন নিয়ে একটু মানে ভয় কাজ করে আর কি। যে এই কোয়েশ্চেন গুলো না আমি একটু ধরতে পারি না কিভাবে সলভ করবো, বাট এই বিষয়ে কি আমরা ভোক্যাবটা যদি ডেভেলপ করি তাহলে কি মানে ভাইয়া আমি করতে আমি পারাটা ইজি আমি হবে? আমি কোশ্চেনটা বুঝতে পারিনি ভাই, আর একবার একটু বলবেন? মানে আইবিএ তে ফার্স্ট ইংলিশে যে কোয়েশ্চেন থাকে ভোক্যাব বেসড যে সেন্টেন্স কমপ্লিশন, হ্যাঁ, হ্যাঁ, এক হ্যাঁ। থেকে 5, হুম। তো এই কোয়েশ্চেন গুলো আমি হচ্ছে জিআরই বিগ থেকে একটু পড়ছিলাম আর কি। বাট হুম। আমি না হুম। এই কোয়েশ্চেন গুলো অ্যাকচুয়ালি মানে ধরতে পারি না যে কোন কোন ওয়ার্ডটা অ্যাপ্রোপ্রিয়েট হবে এই এই সেন্টেন্সটা আহ, করানোর জন্য। ভাইয়া আমি কি বুঝাতে পারছি? সেন্টেন্স কমপ্লিশনে আমরা যাব। এখন এটার অ্যান্সার আমি দিতে দিচ্ছি না আপনাকে, ঠিক আছে? ভোকাবুলারিটা আমাদের আরেকটু বেটার হোক, ওইখানেও গিয়ে দেখবেন এই যে আজকে যেমন কোশ্চেন ধরে আলাপ করলাম না, ওখানে কোশ্চেন ধরে যখন আলাপ করবো তখন আপনি রিলেট করতে পারবেন। আপাতত আমাদের রিডিং স্কিল আর একটু ভোকাবুলারি স্কিলটা আর একটু বাড়ুক। ভাই একটা জিনিস আমি আপনাকে বলি, ঠিক আছে? মানে একটা একটা বাংলার একটা এক্সাম্পল বলি, ঠিক আছে? মানে আমি পানি, এরপর একটা শূন্যস্থান। আমি পানি, এরপর একটা শূন্যস্থান। আপনি বলেন তো কি দিয়ে ফিল আপ করলে এটা শুনতে সুন্দর শোনাবে? আমি পানি, এরপর একটা শূন্যস্থান, বলেন। পান করি। খাই, পান করি। তাই পানি খাই। ওকে, হ্যাঁ হইতে পারে, পান পান করি। করি, খাই, ওকে, এই জিনিসগুলাই তো বুঝতে পারছেন। এবার এখানে একটা জিনিস দেখেন, অপশনে যদি আপনি দুইটা জিনিস দেখেন যে খাই আর পান করি, পরীক্ষা চিন্তা করে আপনি কোনটা অ্যান্সার করবেন? পান করি। পান 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 করি, করি। রাইট? তো ভাই আসলে ব্যাপারটা কি, হ্যাঁ। এটা আপনার এই যে জিনিসটা, এটা আপনার দুইটা জিনিস থেকে আসছে। এক হচ্ছে একটা নলেজ যে পানিকে খাওয়া যায় না, তরল পদার্থকে পান করে লিখতে হয় ফর্মালি, তাই না? মুখের ভাষা হলে কিন্তু বলতেনি পানি খাই। তো পরীক্ষা বলে জি আপনি জি। দেখতেছেন যে না, আমি আসলে পানি পান করি লিখবো। আর একটা জিনিস হচ্ছে আপনার ইনস্টিংক্ট বা আপনার নেচার থেকে আসছে, আপনার দীর্ঘদিনের অভ্যাস থেকে আসছে। সেটা কি? যে এখানে লিখতে হবে খাই বা পান করি, তাই না? যে পানিকে যেহেতু লিখছে আমি পানি, এরপরে মনে করেন আমি পানি মারি, আমি পানি ফেলি, এই ব্যাপারগুলো হচ্ছে এটা বেশি মানে সুইটেবল, রাইট? এই জিনিসগুলো আসছে আপনার আসলে রিডিং স্কিল থেকে, আপনার দৈনন্দিন ইউজ করার স্কিল থেকে, হ্যাবিট থেকে। আমাদের ভাই ইংলিশে আমরা যতদিনে রিডিং স্কিল, রিডিং হ্যাবিট এই জায়গাগুলোতে একটা মিনিমাম লেভেলে না যাইতে পারবো, আমরা সেন্টেন্স কমপ্লিশন অনলি গ্রামার দিয়ে পারবো না। একটা সেন্টেন্স কমপ্লিশনের কতগুলা কমন জিনিস আমরা অ্যাপ্লাই করব, যদিও সরি ম্যাথ ক্লাসের বাইরে চলে গেছি। এক নাম্বার জিনিস হচ্ছে, প্রথম হচ্ছে এই ইনস্টিংক্ট বা রিডিং হ্যাবিট থেকে আমার মাথায় আসতে হবে যে এই পাঁচটার মধ্যে এই দুইটা হবেই না, ইটস অলওয়েজ এলিমিনেশন, এই দুইটা হবেই না। দেন গ্রামাটিক্যালি এই তিনটা যে বাকি আছে তার মধ্যে এইটা হবে না, পান করি হবে, খাই হবে না, দিস এ গ্রামাটিক্যাল কেস, রাইট? যেখানে রাইট। পান করি হবে, খাই হবে না, ওকে। আলটিমেটলি দেখা যাবে এরকম করে আরো অন্য দুই একটা কেস আমরা যখন সেন্টেন্স কমপ্লিশন পড়বো, আরো কিছু কেস পড়বো যে চেক লিস্টটা কি কি, যে কি কি জিনিস চেক করতে হয়। তখন দেখা যাবে যে মানে এগুলো আরো অনেক টপিক আসছে, সামনে আসবে, ধরেন এগুলাকে ড্যাংলিং মডিফায়ার, ইনঅ্যাপ্রোপ্রিয়েট রেফারেন্স, এই জিনিসগুলো আসবে, মানে তখন আমরা পড়বো। তো এরকম করে করে দেখা যাবে যে এই কারণে এটা বাদ, আপনি অলওয়েজ খুঁজবেন এইটা হবে না কেন, আপনি বাদ দেওয়ার চেষ্টা করবেন। ইটস অল অ্যাবাউট এলিমিনেশন, ক্লিয়ার? তো আপনি যত আচ্ছা, বেশি বুঝতে পারছি। প্র্যাকটিসের মধ্যে থাকবেন, দেখা যাবে ফাইনালি একজন টিকে থাকবে, ক্লিয়ার? তো এইভাবে করে আলটিমেটলি আপনি অ্যান্সার করবেন। যদি সবগুলোই বাদ হয়ে যায় তাহলে অ্যান্সার হচ্ছে না। আচ্ছা।